নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ। সবাইকে আত্মবন্ধন প্রণাম। পিএসএসএম ত্রিপুরার পর্দায় আজকের এই আয়োজিত ধ্যান ও সৎসঙ্গ অনুষ্ঠানে সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের এই সজ্জন সঙ্গত অনুষ্ঠানে আমাদের সঙ্গে রায়গঞ্জ ওয়েস্ট বেঙ্গল থেকে যুক্ত হয়েছেন সুমিত রয় স্যার। তো সুমিত স্যারকে আজকের এই অনুষ্ঠানে অনেক অনেক স্বাগতম। উনি আজকে আমাদের সঙ্গে ইনার চাইল্ড নিয়ে আলোচনা করবেন। শৈশবকাল থেকে আমরা আমাদের সমাজ, পরিবার এবং আমাদের পারিপার্শ্বিক অবস্থা থেকে যে সমস্ত ধারণা, মান্যতা, ভয়, চিন্তা, আবেগ, দুঃখ ইত্যাদি নিজের মধ্যে গ্রহণ করেছি, আমাদের মনের অবচেতন কোণে নানা ব্যথা বেদনা চাপিয়ে রেখেছি, সেগুলির কারণে আমাদের অজান্তেই আমরা নানা খারাপ অভ্যাস ও ব্যবহার করে থাকি, সাফার করে থাকি। তো ইনার চাইল্ডের মাধ্যমে আমরা আমাদের মধ্যে যে সমস্ত অপ্রয়োজনীয় প্যাটার্ন রয়েছে সেগুলি থেকে আমরা নিজেকে মুক্ত করতে পারি, রিলিজ করতে পারি। রিলিজ করে আমরা হালকা হয়ে যাই। তো আমরা আমাদের নিজেদের প্রকৃত শিশু স্বরূপের সঙ্গে পরিচয় হতে পারি এই ইনার চাইল্ড সেলফ হিলিং এর মাধ্যমে, এবং আমরা আনন্দের সহিত আত্মস্থিতিতে থেকে জীবনযাপন করতে পারি। স্যার 2012 থেকেই এই মেডিটেশনের সাথে যুক্ত রয়েছে এবং 2019-এ আনাপানাসতি ধ্যানের সঙ্গে অবগত হয়। তো উনি বর্তমানে গভর্নমেন্ট স্কুলে টিচিং প্রফেশনে নিযুক্ত রয়েছেন। পাশাপাশি উনি সাইন্টিফিক স্পিরিচুয়ালিটি নিয়ে রিসার্চ করেন, প্র্যাকটিস করেন। পাশাপাশি উনি ধ্যান শিখাচ্ছেন, সেবার কাজ করছেন, লাইফ কোচ হিসেবে গাইড করছেন। তো ওনার এই আধ্যাত্মিক যাত্রা সম্পর্কে আমরা জানবো, এবং আজকের যে আলোচনার বিষয়, যে ইনার চাইল্ড, সেই সম্পর্কে আমরা অবগত হব। তো সুমিত স্যারকে আমাদের এই পিএসএসএম এর মঞ্চে স্বাগতম জানাই। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ওয়েলকাম স্যার। আত্মবন্ধন সবাইকে। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সবাইকে প্রণাম, শুভেচ্ছা জানাচ্ছি। আর সবাইকে জানাই গুড ইভিনিং। গুড ইভিনিং। ইয়েস। আমার হয়তো ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমার একটু কোল্ড অ্যান্ড কাফ নিয়ে কয়েকদিন চলছি আর কি। ওকে। আচ্ছা, বেশ কয়েকজন আছি আমরা এখানে। তো প্রথমে যেমনটা সন্দীপ ভাই বলেছিল যে আমরা একটা শর্ট মেডিটেশন একটা করব, তাই তো? হ্যাঁ, 20-25 মিনিট মেডিটেশন করে নিই, তারপর লোক আরো কিছু ধীরে ধীরে যুক্ত হবে। আচ্ছা তারপর আমরা আলোচনায় আসবো। আচ্ছা। তো সন্দীপ ভাই যেমনটা অলরেডি বলেই দিয়েছে যে আমি মেডিটেশন প্রথম করেছিলাম, মানে আক্ষরিক অর্থে আমি বলি যে আমি চোখ বন্ধ করেছিলাম, কারণ এই বাইরের দুনিয়াটাকে আমরা খোলা চোখে দেখি, আর ভেতরের জগৎটাকে দেখার জন্য আমাদেরকে চোখ বন্ধ করতে হয়। ওইখানে পত্রিজি বলেন তিনটা লক সবসময় বলেন যে আমাদের আইস ক্লোজড, তারপর আমাদের হাত পা গুলোও এক প্রকারের একটা লক আমরা লাগাই, তাই তো? আমরা পিরামিড মেডিটেশনে সবাই আমরা জানি যে তিনটা যে লক, যেটা আমরা চোখ বন্ধ করি বাইরের দুনিয়া থেকে আমরা ভেতরকার দুনিয়ায় এই যে যাত্রা, ইনার জার্নি, তার জন্য আইস ক্লোজড, আঙ্গুলগুলোও ক্ল্যাসপড, আর পাও আমরা ক্রস লেগেড পজিশনে বসে আমরা মেডিটেশন করি, এটা ইনার জার্নির জন্য। তো এই চোখ বন্ধ করা, এটা প্রথম হয়তো বা মানে আমার লাইফে এসেছিল সেটা 2012 সালেই। সেটা অন্য কোনো একটা সংস্থা ছিল, কিন্তু তারপরে অনেক বছর সেইভাবেই ধ্যান, যেটাই মানে ধ্যান নিয়ে অনেক মান্যতা আছে আমাদের চারপাশে, বিভিন্ন ধরনের। সে কোনটা ঠিক কোনটা ভুল সেগুলোর মধ্যে আমরা যাব না, সবগুলোই একটা তারপরের যে নেক্সট যে স্টেপ সেটাকে তার রাস্তা তৈরি করে, কোনোটাই ঠিক ভুল সেরকম কিছু না। তো যাই হোক, সেই যাত্রায় 2012 থেকে যেটা শুরু হয়েছিল, তারপরেও 2015, 2000, ইয়েস 2015 শেষে আমি একটা এই যে শ্বাসের প্রতি মনোযোগ দেওয়া, তখনও জানতাম না এটাকেই আনাপানাসাতি ধ্যান বলে বা কিছু, কিন্তু এই শ্বাসে মনোযোগ দেওয়া এই ধ্যানটা আমি করি।
এবং সত্যি সেটাতে শ্বাসের মাধ্যমে একটা আমাদের ইনার ওয়ার্ল্ডে খুব কুইকলি, যে বরঞ্চ অন্য, এর আগে যেমন কি কোনো কিছুতে ফোকাস করা, কোনো বিন্দুতে ফোকাস করা, কোনো আলোকে ফোকাস করা, এইরকম মেডিটেশনের আমাদের অনেক মান্যতা আছে, বিভিন্ন ধারণা আছে মেডিটেশন নিয়ে। কোনো একটা পিন পয়েন্টে ফোকাস করা, কোনো আলোর বিন্দু দিয়ে ফোকাস করা, অনেক কিছু আছে। তো কিন্তু প্রথম যে এই শ্বাসে মনোযোগ দেওয়া, শ্বাসকে দেখা, টু বি উইথ দ্য ব্রেথ, তো সেটা আমি 2015 সালে শেষের দিকে আমি প্রথম এটা এক্সপিরিয়েন্স করি। আর তারপরে যে পত্রিজির বিষয়ে আমি জানতে পারি 2019 সালে। তারপর 2020-তে এই লকডাউন পিরিয়ডে পত্রিজির সাথে অনেক বিভিন্ন এই অনলাইনে সাক্ষাৎকার হয়েছে, ওনার সাথে আমার কথাও হয়েছে। আমি বাংলাতে আছি, মানে উনি অনেক মানে ব্লেসিং করেছিলেন, কিন্তু ফিজিক্যালি আমাদের দেখা হয়নি, কিন্তু স্পিরিচুয়াল রিয়েলমে ডেফিনেটলি আমরা একটা ওনার সাথে একটা কানেকশন আমি ফিল করি। এক্স্যাক্টলি। তো সেখান থেকে এই আনাপানাসাতি মেডিটেশন, পিএসএম, তার সাথে এই জার্নিটা সেটা কন্টিনিউ আছে। আমিও আমার লাইফে এই আনাপানাসাতি মেডিটেশন, মানে শ্বাসের আনা অর্থাৎ শ্বাসের যে আপানা, মানে শ্বাস ঢোকা, শ্বাসের প্রবেশ করা এবং শ্বাসের স্বাভাবিক গতিতে শ্বাসের বাইরে বেরিয়ে যাওয়া, আর টু বি উইথ, মানে এর সাথে থাকা। তো এই মেডিটেশন আমি আমার লাইফে প্র্যাকটিস করি, এবং আমিও এই আনাপানাসাতি মেডিটেশনটাকে কিছুটা মানুষের মধ্যে বাংলায় ছড়ানোর প্রয়াস প্রচেষ্টা করছি। আর থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে এই আহ, ত্রিপুরা ত্রিপুরাবাসীর জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সন্দীপ ভাইকে যে আমাকে একটা হ্যাঁ, অপরচুনিটি। আপনাকেও পাশে পেয়ে অনেক অনেক আমরা সৌভাগ্যশালী। আপনাকে দেখতে পাচ্ছি আজকের এই অনুষ্ঠানে প্রথম আপনি। খুব ভালো লাগছে আপনাকে আমারও দেখতে ভীষণ পেয়ে, ভালো অসংখ্য লাগছে, ধন্যবাদ। সব থেকে বড় কথা আমরা না আমরা বাংলা ভাষায় কথা এ, বলতে পারছি, মাস্টার বাংলা পেয়েছি ভাষায় একদম। এই সায়েন্টিফিক স্পিরিচুয়ালিটি বাংলা ভাষায় আমরা চর্চা করছি, মানে এটা যে কত আনন্দের বিষয়। মানে আগে তো সবসময় এটা, আমি কোনোটা মানে অন্যভাবে বলছি না, ক্রিটিসিজম, মানে সাধারণত হিন্দিতে বা ইংরেজিতেই এই ধরনের মেডিটেশন সেশনগুলো আমরা করতাম, তাই তো? ইয়েস, ইয়েস। কিন্তু আমরা এখন বাংলায় করছি, এর প্রচার প্রসার হচ্ছে বাংলাতে। বাংলাতে একটা কিছুদিন আগে জেটিটিপি প্রোগ্রামটাও চলছে, সেখানে আমি একদিন এসেছিলাম। সেখানে সম্ভবত সন্দীপ ভাইয়ের সাথে আহ, আমার ইন্টারাকশন হয়নি, যাই হোক। আহ, আমি হ্যাঁ, সেখানে না, আমি আপনাকে রিকোয়েস্ট ছিলাম। করেছি যে আপনি আসুন, আপনার বাংলায় মাস্টার তো অভাব। তো হ্যাঁ, আপনাকে দেখে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। এইভাবেই এই প্রচার প্রসার আর পত্রিজির বিষয়টা এই কারণেই ইউনিক যে অন্য আর 5টা ধর্মীয় প্রতিষ্ঠান, তারা তাদের যে নিজস্ব যে ধ্যান ধারণা, এখানে যারাই আছে একটু ক্যামেরাগুলো যদি অন করা যায় তাহলে কিন্তু খুব ভালো লাগবে, কারণ এখানে আমরা একদম খুব ছোট একটা গ্রুপই আছি। একদম আমরা যেন ফিল ফ্রি, উই শুড ফিল ফ্রি, কারণ হ্যাঁ, এখানে সবাই যে অডিওটা অফ রাখুন, ভিডিওটা অন করে দিন হ্যাঁ, সবাই। আমরা সবাই একটাই, ভিডিওটা অন করে রাখুন। একটাই পরিবার, একটা, হ্যাঁ, স্পিরিচুয়াল স্যারকে ফ্যামিলি। জানানোর জন্য অন করেছি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ অডিও স্যার। অডিওটা অফ রাখুন, ভিডিওটা অন করে দিন। বেশ। তো আমরা একটা স্পিরিচুয়াল ফ্যামিলি। তো এই জিনিসগুলো পত্রিজির যেটা আমি বলছিলাম, ওনার যে ইউনিকনেস, যে অন্যান্য ধর্ম প্রতিষ্ঠান বা যে স্পিরিচুয়াল অর্গানাইজেশন তারা তাদের যে সেটাকেই মানে বেশি চাপিয়ে দিতে বেশি ব্যস্ত থাকেন, কিন্তু পত্রিজি কি আমাদের স্পিরিচুয়াল, তিনি নিজেকে বলতেন যে আই এম আ স্পিরিচুয়াল সায়েন্টিস্ট, আই এম স্পিরিচুয়াল সায়েন্টিস্ট। উনি গোটা বিশ্বের যেখানে যা হচ্ছে, বিভিন্ন ধরনের বইপত্র, শুধুমাত্র আমাদের পিরামিড সোসাইটির তো আছেই, তার সঙ্গে যেখানে যা আছে সমস্ত কিছু উনি কিন্তু ফলো করতে বলেন, সেগুলো থেকে আমাদের লাইফকে এগিয়ে নিয়ে যাওয়ার উনি সবসময় পাথেও জুগিয়েছেন ওনার জীবদ্দশাতেও, এবং তারপরেও সেই চলছে সেই সব কিছুই। তাহলে আমাদেরকেও এই ধরনের মানে স্পিরিচুয়াল সায়েন্টিস্ট হতে হবে। আমাদের জীবনটা একটা পরীক্ষাগার। আমরা সবকিছু বিভিন্ন উইজডম বিভিন্ন জায়গা থেকে সবকিছু আমরা এমব্রেস করব, সেই জিনিসগুলোকে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করব, এবং আমরা সেটা দেখব, সেটা আমরা কতটা কি এগোতে পারছি। আর সঙ্গে থাকবে আমাদের মেডিটেশন।
মেডিটেশন হচ্ছে অ্যাঙ্কার, মেডিটেশন কে সঙ্গে নিয়ে, মেডিটেশনকে বাদ দিয়ে না। মেডিটেশন পত্রিজির যে প্রধান কয়েকটা, যদি এই স্পিরিচুয়াল পাথে এগিয়ে যাওয়ার জন্য, এক হচ্ছে প্রধান হচ্ছে মেডিটেশন, দেন নেক্সট ইজ ভেজিটেরিয়ানিজম, তারপরে হচ্ছে এই যে আমাদের, আমরা যেই সজ্জন সঙ্গতটা, আমরা যে একসঙ্গে এই কয়েকজন মানুষ এখানে এসছি, এগুলো চর্চা করছি, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা তো থ্যাংক ইউ। জানি মেডিটেশনের মাধ্যমেই অনেক আমাদের সেলফ হিলিং ঘটে। মেডিটেশনে অনেক হ্যাঁ, কসমিক এনার্জি, ঊর্জা, আমাদের প্রত্যেকটা, আমাদের যে এনার্জি চ্যানেল, তার মধ্য দিয়ে প্রভাবিত হয়। যত যত আমরা মেডিটেশন করি, সেটা আমাদের শরীরে ফ্লো হয়, সেটা অনেক কিন্তু আমাদের হিলিং হয়, সেলফ হিলিং। আমাদের অনেক এরকম ধরনের মানে এক্সপিরিয়েন্স আছে, বা আমরা জানতে পাই যে শুধুমাত্র মেডিটেশন করে, লাগাতার মেডিটেশন করে, রেগুলার প্র্যাকটিস করে কিন্তু আমরা, কারণ একটা কথা না বললেই নয়, জাস্ট আমি বলছি, এই যে আমরা যে বিভিন্ন ডিজিজ, আমার এই ইনার চাইল্ডের প্রসঙ্গেই মানে এই জিনিসটা, তাই আমি শেয়ার করছি যে আমরা আজকে এই যে ডিজিজগুলোকে দেখছি, বিভিন্ন ডিজিজ, এগুলো তো হচ্ছে এক একটা ম্যানিফেস্টেশন। হ্যাঁ, মানে আমরা হ্যাঁ, ম্যানিফেস্টেশন অনেকে শুনি না, ল অফ ম্যানিফেস্টেশন, মানে আমরা যেগুলো চাই পৃথিবীতে, ল অফ ম্যানিফেস্টেশনে এখন প্রচুর কিছু দেখি আমরা আশেপাশে, তাই তো? এই হ্যাঁ। ডিজিজ গুলোও কিন্তু ম্যানিফেস্টেশন। তো আর এনার্জির স্তরে কিন্তু ওই ডিজিজটা বহু আগেই আমাদের এনার্জিকে অ্যাটাক করেছিল। কোনো একটা নেগেটিভ এনার্জি, কোনো একটা নেগেটিভ ইমোশন, সেটা হয়তো বডিতে থেকে গেছে, কোনো একটা ডিপ ডিপ অ্যাঙ্গার, বা একটা গিল্ট, বা কোনো একটা শেম নিজেকে কেন্দ্র করে, এগুলো এগুলো থাকে। আমরা মেডিটেশন করছি, কিন্তু আমরা তো এই রক্ত মাংসের শরীরে আছি, তা আমাদের ইমোশনও আছে। এবার কিন্তু স্যার একটা কথা, অনেকক্ষণ মেডিটেশন করলে না, মানে পায়ে যে জিন চলে আসে লাম্বার স্পাইন থেকে, এটা হচ্ছে যে তো জিন, পাটা নাড়ালে চাড়ালে, মানে মেডিটেশনের যে রেজাল্টটা, এটা কি দেরিতে পাওয়া যাবে না? মানে আমার পাটা একদম অবশ হয়ে যাচ্ছে আমরা এরকম। কোনো এক্সপেকটেশন, এটাও একটা এক্সপেকটেশন যে আমরা এটা ছেড়ে দিই, সেটা তো ঘটবে। আমরা শুধু, আমরা কিন্তু মেডিটেশন করি না, মেডিটেশন তো ঘটে। আমরা মেডিটেশনের জন্য একটা কি, একটা বেস্ট একটা এনভায়রনমেন্ট তৈরি করি। ইয়েস অর নো সন্দীপ ভাই, এটার সাথে নিশ্চয়ই হ্যাঁ ভাই, মেডিটেশন তো ঘটে। একদম একদম। আমরা যখন সেইটা, যখন চোখ বন্ধ করি, আমরা স্থির করি, তখন সেই কসমিক এনার্জি আমাদের ভেতরে আসে, এবং কিছু একটা ঘটে, আমরা সেই চেতনার সঙ্গে কানেক্টেড হই। এগুলো ঘটে, এগুলো আমরা কিন্তু করতে পারি না সব, এগুলো আমাদের, ওই যে বললাম, এগুলো আমাদের ডুইং নয়, আমরা এগুলো করতে পারি না, এগুলো ঘটে। তো আমরা এইভাবে যদি এক্সপেকটেশন করি যে মেডিটেশনের রেজাল্ট এই, তাহলে না, মেডিটেশন অ্যাকচুয়ালি তার রেজাল্ট ঘটবে না। যা এই মেডিটেশন থেকে আমি এইটা মানে অর্জন করব, এই মানে শরীরের এইটা অর্জন করব, এইরকম কোনো এক্সপেকটেশন রাখা উচিত না। কনসাসনেস হিলস, কনসাসনেস হিলস। আমরা যখন সেই পরম চেতনার সাথে কানেক্ট করতে পারি, সেই ডিভাইন এনার্জি আমাদের শরীরে এনার্জিতে অফুরন্ত যখন প্রবেশ করে, তখন আমরা অটোমেটিক্যালি বিভিন্ন কিছুর থেকে, বোথ ফিজিক্যাল, ইমোশনাল ক্লিনজিং ঘটে। মেডিটেশন হচ্ছে অগ্নি, ধ্যান অগ্নি। সেটা আমাদের অনেক মানে আমি বলি ইনার চাইল্ড হিলিং, মেডিটেশন ইটসেলফ হিলিং, মেডিটেশন ইটসেলফ হিলিং। আমাদের অনেক পূর্বজন্মের, পরজন্মের অনেক মানে কি বলবো কর্মাস থাকে, সেগুলোও ইভেন আমরা সেগুলোকে আমরা সেই ধ্যানাগ্নির মাধ্যমে সেখান থেকে আমরা মুক্ত হই। জীবন মুক্ত হওয়ার যে জার্নি আমাদের, আমাদের সোল জার্নি তো কি, নিজেকে চেনা, আসল কি, নিজেকে চেনা। তার জন্যই তো এই পৃথিবীতে আমরা জার্নিটা করছি, কিসের জন্য? এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, তাই তো? আমরা এই পৃথিবীতে এসছি কিসের জন্য? এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, আর নিজেকে জানার জন্য, যে আমাদের প্রকৃত প্রকৃত স্বরূপকে চেনার জন্য। কিন্তু আমাদেরকে ওই যে আমি আমি এই অ্যানালজিটা নিতে খুব মানে পছন্দ করি। ছোটবেলায় খেলতাম তো, ওই যে চোখ বেঁধে দিত, তারপর ঘুরিয়ে ছেড়ে দিত আর কি, যাতে আমি কাউকে চিনতে না পারি। চোখ বেঁধে একটু ঘুরিয়ে ছেড়ে দিত, মানে আমি যদি সামনে যাকে দেখতে পাচ্ছি, এবার হুম। সেই, ওই খেলাটা হ্যাঁ, কানামাছি ভোবো, যে সেটা, হ্যাঁ। কানামাছি ভোবো। তো আমাদেরকেও না ওই হায়ার রিয়েলম থেকে আমাদেরকে ওইভাবে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিয়েছে, চোখটা মানে ঢেকে, মানে আমাদের প্রকৃত স্বরূপটাকে
আমাদের থেকে আমরা, ওইটাই সিস্টেম, যে আমরা এই পৃথিবীতে আসব, এই জার্নি করতে করতে আমরা নিজের যে প্রকৃত স্বরূপ তাকে চিনব, সেলফ রিয়েলাইজেশনের দিকে এগোতে থাকবো। এবার সেটা যদি এক জন্মে না হয়, আবার এই চক্রাকারে, আমরা তো জানি আমি পিরামিড এটা সায়েন্সে ফিল এটা করি, আছে। হ্যাঁ স্যার, আমি এটা ফিল করি যে আমার অনেকবার জন্ম হয়েছে বা এমন কিছু ইনসিডেন্ট হয় আমার সাথে, মানে আমার চোখে না অটোমেটিক ভেসে উঠে যে এই সিনটা হয়তো আগে এক হয়েছে, মানে অনেকগুলি। এতে ইয়েস। বলতে বলতে আমি এই জিনিস ফিল করি আর নিজেও অনুভব করি যে হয়তো বা আমি অনেকবার জন্ম নিয়েছি, এটা আমার তো হয়েছিল। অনেকগুলি ফেস অনেক জায়গায় গেলে গেলে আমি দেখি এদেরকে গ্রেট। আমি খুব চিনি, কিন্তু যখন জিজ্ঞেস করি তখন বলে না, তো কোনোদিনও দেখা হয়নি। কিন্তু আমার না এই ঘটনাগুলি অনেকগুলি মানুষের ফেস, যেমন আমি যখন বিএড করেছিলাম করবুকে একটা সার্ভেতে গিয়েছিলাম। সেখানে গিয়ে অনেকগুলি টিচারের সাথে আমার পরিচয় হয়েছে। কিন্তু যখন দেখলাম এই সিচুয়েশনটা মনে হয় আমার জীবনে আরো অনেকবার হয়েছিল, বা আমার যখন ফ্রেন্ড সার্কেলের, মানে ছোট ফ্রেন্ড সার্কেলের সাথে আমি খেলাধুলা করতাম, অনেক কথা বলতাম, মনে হতো যে যেখানে আমরা বসেছিলাম, চেয়ারে বসেছিলাম বা এইরকম একটা কথা বলেছিলাম, ইয়েস। এই ঘটনাটা আগে একবার আগেও ঘটেছে। ঘটে Yes. এরকম এবার আমি ফিল আমাদেরকে করি। একটু অ্যাওয়্যার হতে হবে যে এইটা আমাদেরকে কি শেখাতে চাইছে, মানে এগুলো আমাদের লেসন, কিছু লার্নিং নিতে। পাস্ট লাইফকে, অতীত জন্মকে দেখা বা বোঝা মেডিটেশনের মাধ্যমে কিন্তু, এখানে হয়তো অনেকেরই এক্সপিরিয়েন্স থাকবে, গভীর মেডিটেশনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের পাস্ট লাইফেও দেখতে পারি। কিন্তু পাস্ট লাইফ দেখায় কিন্তু কোনো, মানে কোনো কোনো গ্রেটনেস নেই। আসল গ্রেটনেস হচ্ছে সেখান থেকে কি লার্নিং নিলাম আমি। এরকমটা লার্নিং হতে পারে যে কেউ হয়তো টাকার পেছনে শুধু ছুটছে আর ছুটছে আর ছুটছে। এবার সে যদি তার পাস্ট লাইফটা অনেক সময় দেখে, যে আমি তো এক সময়, এই যে পাস্ট লাইফ না একটা কিছু আমাদের রিয়েলাইজেশন দেবে, যে এত টাকা পয়সা আমি তো সবই অর্জন করেছি, সব কিছু, তাহলে আমার মধ্যে তো এগুলোর কমতি নেই। তখন এই যে রিয়েলাইজেশন থেকে, তো এই যে এই লাইফেও যে টাকার পেছনে ছোটা বা কিছু, সেটা হয়তো তার থেমে গেল। সে তখন আত্মিক যে জার্নি, সেটাতে সে ফোকাস করতে পারলো। তো ওই ধরনের যদি পাস্ট লাইফের কোনো এক্সপিরিয়েন্স থাকে কারো, শুধু দেখতে হবে যে সেটা আমাদের লাইফকে কি করে হেল্প করছে, কি লেসন আমি ওখান থেকে নিতে পারি কি। শুধু লোককে গল্প করার জন্য না যে আমি আমার পাস্ট লাইফ দেখেছি বা কিছু। কিন্তু এই জিনিসগুলো, এই ছোট ছোট জিনিসগুলো স্পিরিচুয়ালিটির মধ্যে থাকলেও না, আমাদের একটা স্পিরিচুয়াল ইগো চলে আসে অনেক সময়, যে আমি এত বই পড়েছি বা এত শাস্ত্র পড়েছি, আমি এত ঘন্টা মেডিটেশন করি, বা আমি আমার আগের জন্ম দেখেছি। এটা এটা লোককে বলার জন্য না, এটা শুধু নিজের যে আমাদের আত্মিক জার্নি, সেটাকে এটা কি করে হেল্প করছে, লেসনটা নেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি একটু ইনার চাইল্ডটা সম্পর্কে একটু বলি, হ্যাঁ, যে ইনার চাইল্ড হিলিং, হিলিং কথাটা তো পরে আসছে, তাহলে ইনার চাইল্ড বলছে। ইনার চাইল্ড আসলে কি? ইনার চাইল্ড হচ্ছে আমাদের ভেতরকার একটা আন্তরিক শিশু। এর বাংলা করলে জিনিসটা অত ভালো শোনায় না। ইনার চাইল্ড, মানে ইনার চাইল্ড কিন্তু ছোটবেলার কিছু মেমোরি শুধু, অনেককে ইনার চাইল্ড কথাটা বললেই বিভিন্ন ভাবনা আসে যে ছোটবেলার কিছু স্মৃতি বা কিছু, কিন্তু তা নয়। আমরা যেহেতু এটা স্পিরিচুয়াল সায়েন্টিস্ট, পাত্তিজি আমাদের প্রত্যেকে স্পিরিচুয়াল সায়েন্টিস্ট হতে বলেছেন, যেন আমরা এই যে নিজেকে চেনা, মেকন হু, আত্মিক যে জার্নি, তাতে আমরা যেন এগোতে পারি। কি হয়, আমরা আমাদের এই অ্যাডাল্ট লাইফে, আমরা এখানে বিভিন্ন অ্যাডাল্ট লাইফেরই সবাই আছি মোটামুটি, কারো বয়স 30, 40, 50, 55, 60। আমরা না বিভিন্ন পার্সোনালিটি তৈরি করে ফেলেছি নিজেকে তৈরি ঘিরে, তাই তো? নিজেকে, যে আমি একজন ডক্টর, আমি টিচার, আমি দুই ছেলের মা, বা আমি হচ্ছে এই বাড়ির বউ, বা আমি আই অ্যাম দ্য হাজবেন্ড। এইরকম আমাদের, এটা এটা তো আছে। যতই আমরা বিভিন্ন স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং শিখি না কেন, আমি আত্মা, কিন্তু সেই জায়গায় আমরা কতটা স্থিত থাকতে পারি? ইয়েস অর নো? আমরা যেহেতু এই আমাদের একটা, আমরা তো পত্রিজি সবসময় সংসারে থেকেই এই আত্মিক জার্নির কথা বলেছেন, তাই না? উনি আমাদের কাউকে আহ গৃহত্যাগী হতে বলেননি, হ্যাঁ, সন্ন্যাস নিতে বলেননি। এটাই সব থেকে বড় মানে ক্ষেত্র,
সংসারই হচ্ছে সব থেকে বড় ক্ষেত্র আমাদের এই আত্ম জাগরণের ক্ষেত্রে, নিজেকে চেনার ক্ষেত্রে। কারণ আমরা আমাদেরকে, আমাদের যে নিয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স যারা পরিবারের, ওই যে তারাও তো আমাদের ওই সোল পার্টনার, তারা তারা আমাদেরকে, মানে সেখান থেকে কেউ যদি আমাদেরকে ডিস্টার্বও করছে, মানে আমি ডিস্টার্ব হচ্ছি, কারো হাজবেন্ড, ওয়াইফ, শাশুড়ি মা, হ্যাঁ, যে এই লোকটা ভালো না, বা আমাকে শুধু কথা শোনাচ্ছে বা কিছু করছে, অ্যাকচুয়ালি কি, সে আমার হেল্প করছে, সে আমার এই আত্মিক যে জার্নি, নিজেকে চেনা, সেখানে হেল্প করছে। না হলে তো আমি আমার যে আইডেন্টিটি সেখানেই, আমাদের যে পরিচয়, ফিজিক্যাল যে পরিচয়, সেখানেই আটকে ছিলাম। ওই যে মানুষটা আমাদের পরিবারের, যে আমাকে হয়তো ডিস্টার্ব করছে, বা অফিসের সেই বসটা যার সাথে আমার বনছে না, ও কি হয়তো আগের কোনো সোল লাইফ, আগের কোনো জন্মে তার সাথে কোনো একটা কিছু একটা আনরিজলভড কিছু একটা থেকে গেছে, কোনো একটা কর্মা থেকে গেছে, আমাদের কাছে অপরচুনিটি সেইটাকে রিজলভ করার, তাই না? তাহলে তো একভাবে আমাদেরকে হেল্প করছে তো। তাহলে আমরা যদি রিয়্যাক্ট না করি, সেটাকে যদি বুঝি, এই যে লেসনটা নিই, যে কেন আমাকে ডিস্টার্ব করছে, তাহলে দেয়ার সেখানে ডেফিনেটলি কিছু একটা আছে। এই যে সেলফ রেসপন্সিবিলিটিটা, এটাকে বলে নেওয়া বলে। না হলে আমরা কি সবসময় ভিকটিম হুডে থাকি, মানে এই লোকটা খারাপ, আমারই ভাগ্য খারাপ, বা আমার সাথেই শুধু খারাপ জিনিসগুলো হয়, আমার সাথেই শুধু রোগ ব্যাধিগুলো শুধু আমারই হয়, এগুলোকে বলে ভিকটিম হুডে থাকা। মানে বেচারা আমি, অনেকেই বলে যে রোগ ব্যাধি যেন আমাকে ছাড়ছেই না। কিন্তু এই যে স্পিরিচুয়াল সায়েন্স যখন আমরা জানি যে এই ডিজিজটা এসছে আমাকে কিছু, ইয়েস, তাই কি না? প্রত্যেকটা, হ্যাঁ এটাই নিয়ম, প্রত্যেকটা ডিজিজ আমাদেরকে কিন্তু কিছু লেসন দেওয়ার জন্যই আসে। হয়তো আমি আমার শরীরকে সেই রকম রেসপেক্ট দেইনি, সেটাকে ওভার, যতটা খাবার প্রয়োজন তার থেকে বেশি খেয়েছি, যেটা খাবার প্রয়োজন না উচিত না সেটা খেয়েছি, এবার শরীর রিভল্ট করছে, তার মানে কি আমাকে কি একটা লেসন দিচ্ছে, ঠিক হয়ে যাও, কেয়ার করো, ইয়েস আর না? এরকম প্রত্যেকটা রিলেশনশিপও তাই, প্রত্যেকটা রিলেশনশিপও তাই। কিন্তু আমরা কি এই ভিকটিম হুডে থেকে আমরা রিয়্যাক্ট করে ফেলি, হাজবেন্ড ওয়াইফ, মাদার ইন ল, ফাদার ইন ল, অফিসের বস, কোনো নেইবার, আমরা তাদের দ্বারা ডিস্টার্বড হই। আমরা স্পিরিচুয়াল জার্নিতে আছি ঠিকই, কিন্তু আমাদেরকে তো অথেন্টিক হতে হবে। এদিকে স্পিরিচুয়ালিটিতে আছি, স্পিরিচুয়াল সবাইকে গল্প করছি, কিন্তু ভেতরে ভেতরে সবসময় আমি ট্রিগার্ড হচ্ছি, অ্যাঙ্গার ভেতরে কাজ করছে। এটা কি আমরা কিন্তু বাইপাস করছি। মানে আমাদের যে অথেন্টিক সেলফ, এই যে আমাদের যে প্রকৃত স্বরূপ, প্রকৃত স্বরূপ তো ডিভাইন, সবসময় তার মধ্যে ইটার্নাল জয়, হ্যাপিনেস, হ্যাঁ, আনন্দ, ইটার্নাল জয়, কোনো কারণ ছাড়াই জয়, হ্যাপিনেস, স্পন্টিনিটি, প্লেফুলনেস, হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ। ইয়েস, প্রকৃত স্বরূপের যে আমরা প্রকৃত স্বরূপে থাকলে এগুলো আপনি আপ আমাদের মধ্যে আমরা খুঁজে পাবো। হ্যাঁ, একটা শিশুর থেকে এটা আমরা শিখতে পারি। ইয়েস, ইয়েস। কমল আর নির্মল শিশুরা শিশু। সেইটা আমাদেরকে দেখায়। ইয়েস, শিশুদের মধ্যে যদি তাকাই আমরা কিন্তু এই কোয়ালিটিগুলো সবগুলোকেই দেখতে পাবো। একটু ক্যামেরাগুলো সবাই থাকলে মনে হবে এটা একটা আমি ফ্যামিলির মধ্যেই কথা বলছি, হ্যাঁ ভালো লাগবে আরো। হ্যাঁ, তো শিশুদের দিকে যদি তাকাই, ওরা দে আর হ্যাপি, দে আর অলওয়েজ হ্যাপি, উইদাউট এনি রিজন, ওদের কোনো কারণ লাগে না। তাহলে হ্যাপিনেস, জয়ফুলনেস, হ্যাঁ, তারা কত প্লেফুল, সবসময় আনন্দে মজায় থাকে অ্যান্ড প্লেফুল। আর তারা সবসময় যে ইমোশনগুলো, তারা সেটাকে সবসময় সেটাকে টোটালি ফিল করে। এই তার দুঃখ হচ্ছে, কাঁদছে, আবার মা যখন একটু আদর করছে সব ভুলে আবার, মানে সে অলোকে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, কেউ যদি একটু, মানে কেউ আমাদের খারাপ করা কথা কিছু বলে ফেলেছে, আমরা হয়তো বছরের পর বছরের ধরে তার সাথে কানেকশন, একটা ডিসকানেকশন তৈরি হয়ে যায়। এবার যেটা আমি বলতে চাইছিলাম, যে আমাদের যে এই যে প্রকৃত স্বরূপ, প্রকৃত স্বরূপের মধ্যে না এগুলো অটোমেটিক্যালি রাখা আছে। মানে আমরা যখন এই পৃথিবীতে এসেছিলাম অ্যাজ এ চাইল্ড, একদম শিশু হিসেবে, এই সমস্ত আত্মস্বরূপ যেটা বলে, এই আত্মস্বরূপের সমস্ত যে কোয়ালিটিসগুলো, এই যে বললাম জয়, হ্যাপিনেস, অথেন্টিসিটি, কোনো বাচ্চাদের কোনো মেকি দেখাতে হয় না, বাইরে এক মুখ ভেতরে এক মুখ,
কিন্তু আমাদেরকে এই সমাজে চলতে গেলে বিভিন্ন রকমের, আমি হয়তো ভেতরে ভীষণ পেইন, কিন্তু আমাকে অফিসে যেতে হচ্ছে একটা স্মাইলি ফেস নিয়ে। তার মানে কি একটা অথেন্টিসিটি, ইট ইজ নট অথেন্টিক সেলফ। তার মানে কি এটা আমাদের যে আত্মস্বরূপ সেখান থেকে আমরা দূরে সরে যাচ্ছি। কিন্তু অথেন্টিসিটি হচ্ছে আমাদের আত্মস্বরূপের প্রধান একটা কোয়ালিটি, যেটা আমরা বাচ্চাদের মধ্যে দেখি। দে আর অথেন্টিক। অ্যাঙ্গার এসছে মানে তারা দে আর শোয়িং দ্য অ্যাঙ্গার, রাগ দেখাচ্ছে, হ্যাঁ। আবার তা দে আর হ্যাপি, দে আর টোটালি হ্যাপি। আবার দে আর স্যাড, যখন তোদের খারাপ লাগে চুপচাপ বসে আছে। তার মানে কি এখান থেকেই শেখা উচিত যে ইমোশনগুলোকে তারা টোটালি ফিল করে। কিন্তু আমরা এই যে ছোটবেলায় এই সমস্ত কোয়ালিটিসগুলো নিয়েই পৃথিবীতে এসেছিলাম, কিন্তু তারপরে বিভিন্ন ঘটনা বা পরিস্থিতি, হ্যাঁ, বিভিন্ন, সেগুলোর দরুন আমরা যে এই আত্মস্বরূপ, সেখান থেকে আস্তে 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 সরে গেছি। আর আত্মস্বরূপ থেকে সরে গিয়ে আমরা এখন আমাদের বিভিন্ন পরিচয় তৈরি করে নিয়েছি। কেউ আমরা ডাক্তার, কেউ আমরা বলি আমি হচ্ছে মা, কেউ বলি আমি হাজবেন্ড, কেউ বলি আমি অফিসের বস। এইগুলো পরিচয়ের সাথে আমরা আইডেন্টিফাইড হয়ে গেছি। তাহলে এইগুলোই তো আমাদের ফলস, এগুলো তো আমাদের প্রকৃত পরিচয় না। ইয়েস আর নো? এগুলো কি আমাদের প্রকৃত পরিচয়? তার আমি সাথে একজন আরো টিচার। আরো অনেক কিছু আছে। আমরা নিজেকে হিন্দু মুসলিম ভাবি, বা ইয়েস, বিভিন্ন ইয়েস। ধর্ম হ্যাঁ, সম্প্রদায়ের একদম, নানা কিছু একদম, পুরুষ মহিলা। একদম। আজকে যে দেখছি আমরা বাতাবরণ চারিপাশে, এগুলো কি, এই যে এগুলোই তো আইডেন্টিফাইড। এগুলো কথা তো বাইরে আমরা বলতে পারবো না, কিন্তু আমাদের নিজেদের ভেতর থেকে, নিজেদের পরিবার থেকে আমরা বুঝতে পারি যে আমাদের প্রকৃত পরিচয়টা কি। কিন্তু এই যে কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ বিভিন্ন পলিটিক্যাল অর্গানাইজেশন, আমরা এই বাইরের জিনিসগুলোর দ্বারা আইডেন্টিফাইড হয়ে গেছি। আর সেটা কি করছে, আমাদের যে ইনার জার্নি, আমাদের যে প্রকৃত স্বরূপ, সেখান থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখছে। আর ইনার চাইল্ড হলো আমাদের সেই যে আমাদের ভেতরকার চাইল্ড, যার মধ্যে এই সমস্ত ডিভাইন কোয়ালিটিসগুলো, লাভ, হ্যাপিনেস, জয়, প্লেফুলনেস, অথেন্টিসিটি, যেগুলো আমরা, মানে আমরা যার জন্য এই জার্নিগুলো করছি আত্মস্বরূপে স্থিত হওয়ার জন্য, সেটা আমাদের ইনার মানে চাইল্ডের মধ্যেই ছিল। আত্মার যে কোয়ালিটি রয়েছে, সেই আত্মার কোয়ালিটি সেগুলো, গুলি আমরা পরিচয় দিই। ইয়েস, ইয়েস। জেসাসও বলেছিল, আনলেস উই এন্টার ইনটু দ্য, মানে আমরা যদি কিংডম অফ হেভেন সেখানে পৌঁছতে চাই। Unless we become a child, we ইয়েস, cannot enter into the ইয়েস, kingdom ইয়েস, of God. ইয়েস। শিশুর মতন মানে কি, ওই গডলাইক কোয়ালিটিস গুলো, সেগুলোকে আবার ধারণ করা। ওগুলো কিন্তু বাইরে থেকে ধারণ করার কিছু নেই, সেগুলো সব আমাদের এই আছে। সেগুলো সুপ্ত অবস্থায় আছে, ডরমেন্সিতে চলে গেছে। এখন কোনটা বেশি দেখতে পাই আমরা, ওই যে বাইরের যেই আইডেন্টিটি গুলো, ওগুলো এখন বেশি জাগ্রত। কিন্তু আমাদের যে প্রকৃত যে কোয়ালিটিস গুলো, সেগুলো হয়ে গেছে সুপ্ত। তার জন্য না বিভিন্ন ঘটনা পরিস্থিতি, সেটা কাউকে আমরা দায়ী করছি না। একটা বাচ্চা সাপোজ, সে এই যে আরো জিনিসগুলো, যে আমি দেখতে সুন্দর না, আমি অতটা কনফিডেন্ট না, আমি অতটা কেপেবল না, আমি অতটা ডিজার্ভিং না, আ- আমার জন্য হ্যাপিনেস না, আমি অত বিভিন্ন বলছি আমার জন্য, আমি তো সারা জীবন এরকমই পোভার্টি আমার, আমি পোভার্টি থেকে আমি কখনো বেরোতে পারবো না, আমার তো এটাই, আমি জন্মেছি একটা পুয়ার ফ্যামিলিতে, আমি এর থেকে আমি আর বেশি কিছু আমার দ্বারা করা সম্ভব না। এগুলোকে বলে হচ্ছে কোর বিলিফস, এগুলো লিমিটিং বিলিফস। এগুলোই আমাদেরকে, কিন্তু আমাদেরকে আমি এই কথাগুলো বলছি কারণ এগুলো আমাদের যে আত্মিক যাত্রা সেখান থেকেও দূরে সরিয়ে রাখে। কারণ এই কোর বিলিফস গুলো, এই যে মা বাবারা বলে আমার ছেলে মানুষ হতে পারবে না, অমানুষ একদম, বা হুম, সাকসেস, এই নাম্বারটা না আসলে সাকসেস হতে পারবে না তুই, তোর ইয়েস, জীবন শেষ, কেরিয়ার শেষ, ইয়েস, তুই বাদ হয়ে গেলি। বা ভালো, আমাকে কেউ ভালোবাসে না, তখন ওর ফিলিংটা হয়ে যায় আমি ইয়েস, ভালোবাসা পাচ্ছি না, একদম এগুলা তাই, একদম সাপ্রেসড হয়ে যায়। সাপ্রেসড হয়ে যায়। তার ভেতরে একটা শূন্যতা তৈরি হয় যে, আর বাচ্চা এই জায়গাটায় ভাই খুব সুন্দর আমাকে একটু মানে ইগনাইট করে দিল। যেটা হয় সায়েন্সটা আমি বলি যে কেন হয়, এই এই ধারণাগুলো কেন তৈরি হলো। বাচ্চাটা ভাবছে যে এই পৃথিবীতে, বাচ্চারা কেন, আমরাও অনেকে এই ভাবনাগুলো ফিলিংস গুলো নিয়ে চলি যে আমাকে কেউ ভালোবাসে না।
ইয়েস অর নো, এরকম অনেককেই হয়। আমরা স্পিরিচুয়াল জার্নি যতই, বা আমরা কখনো কখনো না খুব লোনলিনেস ফিল করি, লোনলিনেস ফিল করি, একাকিত্ব ফিল করি, বা অনেক সময় এই ধরনের, কখনো না কখনো আমরা যখন খুব চুপচাপ থাকি, এই 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 লিমিটিং বিলিভসগুলো আমরা যদি অ্যালাউ করি, নাহলে কিন্তু আমরা সবসময় বাইপাস করি। বাইপাস করে কিন্তু লাভ হবে না। হয় আমরা সারাদিন হয়তো কিছুর মধ্যে মেডিটেশনই করছি, মেডিটেশন তো ভালো, কিন্তু সারাদিন এর মধ্যেই নিমজ্জিত হচ্ছে, কিন্তু আমি আমার পেইনটাকে দেখছি না, না দেখে শুধু ওটা করছি, সেটা ঠিক না। হ্যাঁ। তো যেটা বলছিল ভাই, যে এই ধারণাগুলো কোথা থেকে তৈরি হয়, যেটা আমাদের এখনো সমস্যাটা তো এইখানেই, যে ওই জিনিসগুলো, এটা সফটওয়্যারের যদি এক্সাম্পলটা নেই, কম্পিউটারের যদি এক্সাম্পলটা নেই, একটা কম্পিউটার, হ্যাঁ, তার যে প্রোগ্রামিং, মানে কম্পিউটারটাকে চালায় একটা সফটওয়্যার, একটা প্রোগ্রামিং, তো হ্যাঁ, একটা প্রোগ্রামিং লাগে। তো আমাদেরও না এই প্রোগ্রামিং মানে অপারেটিং সিস্টেমটা হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড। তো এটা সায়েন্স বলছে, স্পিরিচুয়াল সায়েন্স বলছে, প্রচুর রিসার্চ হচ্ছে, এই আমাদের জন্মের শুরু থেকে 7 or 8 ইয়ার্স, বা মোটামুটি 14 ইয়ার্স, মোটামুটি 3টা ফেজে ভাগ করা হয়। জন্মের থেকে প্রথম 7 বছর, দ্বিতীয় একদম 7 বছর। একদম মার গর্ভ থেকে শুরু হয়ে ইয়েস, যায় এটা। ইয়েস, একদম একদম। আমি একটু, কারণ এখানে তো অতটা অবকাশ নেই, আমি অন্তত প্রাইমারি জিনিসটা বলছি। ইয়েস, দ্যাট স্টার্টস বিফোর আওয়ার বার্থ অলসো। আমি শুরুটা অন্তত বলছি, যে জন্মের থেকে প্রথম 7 বছর, তারপরে নেক্সট 7 ইয়ার্স, আর তারপরে আর একটা ফেজ হচ্ছে 7 বছর। এই যে প্রথম যে দুটো 7 বছরের যে ফেজ, মানে 14 বছর, এটাকে বলে ফর্মেটিভ ইয়ার্স। তার মধ্যেও যে প্রথম 7 বছর, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তখন বাচ্চাদের যে ওই সাবকনসিয়াস যে মাইন্ডটা, সেটা পুরোপুরি জাগ্রত থাকে। আমাদের এখন একটা লজিক্যাল মাইন্ড আছে, আমরা কেউ কিছু বললে সেটাকে অ্যানালিসিস করি আমাদের লজিক্যাল মাইন্ড দিয়ে, কিন্তু ওই বয়সে, আপ টু দ্য এজ অফ 9, 10, ওই 9, ওই লজিক্যাল মাইন্ডটা থাকে না। ওই ভাই যেটা বললো, ওই পড়াশোনার জন্য ওকে হয়তো বকা খেতে হচ্ছে যে তোর দ্বারা কিছু হবে না। এবার এই যে স্টেটমেন্টটা, সেটা ডাইরেক্টলি তার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে প্রবেশ করে যায়, আর সেটাকেই সে অ্যাকসেপ্ট করে নেয়। তাহলে তার সেটা বিলিফ সিস্টেম হয়ে গেল। আর সেই বিলিফ সিস্টেম মানে যে অপারেটিং সিস্টেমের মতন কম্পিউটারের, তাহলে আমার চলছি লাইফটা এখন 2024-এ, কিন্তু অপারেটিং সিস্টেমটা সেই পুরনো, যেটা সেই সময়ে তৈরি হয়েছিল। বা ক্লাসে কেউ, কোনো টিচার আমাকে খারাপ কথা বলেছিল, বা কোনো প্রতিবেশী বা কোনো দাদা, সেখান থেকে আমি বুলিড হয়েছিলাম, আমাকে খুব ছোট করেছিল, আমি অপমানিত ফিল করেছিলাম। আর বাচ্চাদের কিন্তু কোনো কারণ লাগে না, বললাম যে আগেই, যে তাদের ওই মাইন্ডটা থাকে না, লজিক্যাল মাইন্ড থাকে না। হয়তো বাবা মা, মা ওয়ার্কিং, একটা বাড়িতে মা ওয়ার্কিং, ম্যাটারনিটি লিভ অনলি 6 মান্থস, তারপরেই 6 মাস পরেই হয়তো মাকে কাজে চলে যেতে হয়েছে। এবার সেই বাচ্চাটা মাকে মিস করছে, তার খারাপ লাগছে। বাচ্চারা কিন্তু দে ক্যান ফিল এভরিথিং। আমরা ভাবি যে একটা 1 বছরের বাচ্চা বা 1.5 বছরের বাচ্চা দেখে আমরা ভাবি ও কি বুঝছে, কিন্তু বাচ্চারা সমস্ত কিছু এনার্জেটিক্যালি ফিল করতে পারে। তাহলে সেই বাচ্চাটা মাকে মিস করছে, মা নেই, হয়তো কাজে গেছে, সেটা তো তার তো ভালোর জন্যই গেছে হয়তো বা, কিন্তু বাচ্চার কাছে সেই লজিক্যাল মাইন্ডটা থাকে না। তাহলে সে কি ওই হাফ সাইড, ওই যে সিচুয়েশনটা থেকে, ওটা তো একটা সিচুয়েশন, মা তো দায়ী না এখানে। ওই কারণে ইনার চাইল্ডের কথা বলতে গেলেই সবসময় প্যারেন্টসদের কথা আসবে, কারণ সেখানেই আমরা বড় হয়েছি। হুম। কিন্তু ইনার চাইল্ডের কথা বলতে গিয়ে কিন্তু অনেক, ওই কারণে না আমরা এই জিনিসগুলো নিয়ে চর্চা করতে কেন চাই না, মনে হয় যেন আমরা তাতে আমাদের বাবা মায়েদের ব্লেম করছি। বাট ইট ইজ নট অ্যাবাউট ব্লেমিং। কিন্তু আমরা যেহেতু, এটা যেহেতু সিস্টেম, সেই সময় আমার সাথে যা হয়েছে, তার ভুক্তভোগী আমি এখনকার লাইফেও, আমি যতই স্পিরিচুয়ালি করি, কিন্তু আমরা ইমোশন, তো আমরা তো রক্ত মাংসের শরীর, আমাদের ইমোশন একটা আছে। আর আমাদের সোসাইটিতে থেকে তো আমরা বাইরে চলে যাইনি, আমরা আমাদের ওয়ার্ক প্লেসে আছি, আমাদের ফ্যামিলিতে আছি। তো ওই যে ওই সময়ে ওই বাচ্চাটা মাকে মিস করলো, এবং সে একটা ধারণা তৈরি করলো, মাই মাদার ডাজ নট লাভ মি, মা আমাকে ভালোবাসে না। ওই বাচ্চাটা এরকম একটা লিমিটিং বিলিফ, যেটা সত্য না পুরোটা, কিন্তু সে তার স্তরে থেকে এই ধারণাটা তৈরি করলো যে মা আমাকে ভালোবাসে না। এইরকম একটা ডিসকানেকশন প্যারেন্টসদের
থেকে অনেক আমরা দেখি, আমি যেহেতু এই জিনিসটা দেখি, অনেকের আমাদের না বাবা মায়ের সাথে একটা যে সম্পর্ক তো ভালো, কিন্তু একটা যে একটা লাভের যে একটা বন্ডিং, সেইখানে না অনেকটা এই ডিসকানেকশন থেকে যায়, আজীবন সেটা থেকে যায়। আর যখন আমাদের বাবা মায়ের সাথে এই যে লাভ বন্ডিংটা, কানেকশনটা যখন মানে বিউটিফুল থাকে না, না, তখন আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হই, অ্যাবান্ড্যান্স থেকে বঞ্চিত হই। সেটা আমাদের অ্যাডাল্ট লাইফে কে এফেক্ট করছে। বা একটা বাচ্চা যখন হয়তো অনেক বড় বড় স্বপ্ন দেখছে বা কিছু বলছে ফ্যামিলিতে, আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, বড় হয়ে অনেক কিছু করব, কেউ হয়তো বলল যে, তাকে সঙ্গে সঙ্গে থামিয়ে দিল, হ্যাঁ, হ্যাঁ, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার গল্প দেখছিস, গল্প বলছিস, মানে, আর সে মানে সে একটা ভালো কিছু ভাবছিল বা কিছু, বাচ্চারা বা যখন এরকম 12, 13, 14 বছর, তারা অনেক কিছু ভাবে, বলে, কিন্তু বড়রা হঠাৎ করে সেটাকে লিমিট করে দেয়। ওই বাচ্চাটা না সেখানে একটা লিমিটেশন চলে আসে ধারণার মধ্যে, আর সেইটা সে এখনো ক্যারি করে, আমরা সেটা এখনো ক্যারি করি। এই যে এই যে ভেতরে যেটা এরকম অনেক সিচুয়েশনে আমাদের ভেতরে একটা ভালোবাসার একটা শূন্যতা তৈরি হয়েছে। তাই এই লাভটা যেটা আমি, যেটা তখন বাচ্চাটার যেটা পাওয়ার কথা ছিল ফ্যামিলি থেকে, প্রত্যেকটা বাবা মা তার বাচ্চাদের ভালোবাসে, কিন্তু বাচ্চারা না সেটাকে দেখতেও চায়, এক্সপিরিয়েন্স করতে চায় কিভাবে, তাদের বিভিন্ন অ্যাফেকশনের মাধ্যমে, হাগ, কিসেস। হয়তো আমরা বলবো যে আমাদের তো সোসাইটি এরকম না, কিন্তু সাইকোলজি বলছে, সায়েন্স, স্পিরিচুয়াল সায়েন্স বলছে, সাইকোলজি বলছে লেটেস্ট, যে বাচ্চাদের এগুলো না এসেনশিয়াল নিড। বাবা মায়ের হাগস পাওয়া, কেয়ার পাওয়া, অ্যাটেনশন পাওয়া, এটা একটা বাচ্চার গ্রোথের জন্য এসেনশিয়াল নিড। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এটা মিস করি। আমার ইনার চাইল্ড, আমার আমার বাবার সাথে একটা একটা ডিসকানেকশন একটা ছিল। আমি যখন মোটামুটি এই টিনেজার বা এরকম সময়, সবসময় একটা 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 ডিসকানেকশন, একটা অ্যাঙ্গার বাবাকে নিয়ে। আহ, এটা সত্যটা, এই যে অথেন্টিসিটি। স্পিরিচুয়ালিটি কি? স্পিরিচুয়ালিটি হচ্ছে অথেন্টিক হওয়া। আমার যেটা হয়েছিল আমার লাইফের সাথে, আমি সেটা শেয়ার করছি। এবার আমি যখন দেখলাম যে এটা কেসের জন্য, তখন আমি আমার ইনার চাইল্ডের সেই পেইনটা, আমার ভেতরকার, আমার বয়স হয়ে গেছিল তখন 27, 28, 30 বছর, কিন্তু আমি যখন, যে আমি তখন ফিল করলাম যে আমার এই যে অন্তর শিশু, ইনার চাইল্ড, সে কিরকম আছে, সে কি ফিল করছে, তখন তার সঙ্গে যখন কমিউনিকেট করলাম, তখন তার একটা কান্না, তার একটা চাপা দুঃখ, মাই ফাদার নেভার হাগড মি, কখনো আমাকে কোলে নেয়নি। তো তার সেটা ফিলিং। এবার সেটাকে তো আমরা, আমরা যদি লজিক্যালি জাজ করি যে আমরা কি করি, আমরা এখন বড় হয়ে গেছি এখন, আমরা ভাবে ওরকমই তো ছিল, তখন তো এরকমই ছিল। কিন্তু এই স্টেটমেন্টটা, তখন তো পরিস্থিতি ওরকমই ছিল। হয়তো একটা কোনো কিছু চেয়েছিলাম ছোটবেলায়, একটা খুব একটা খেলনা বা একটা ড্রেস, বিউটিফুল ড্রেস একটা দোকানে দেখেছিলাম, এবার সেই সময় কিনে দেয়নি, খারাপ লেগেছিল। এবার এবার আমরা এখন লজিক্যাল মাইন্ড দিয়ে বলছি না, তো তো ঠিকই, সব কি কিনে দেওয়া যায় নাকি। কিন্তু আসল কথা হচ্ছে, ওই সময়ে ওই বাচ্চাটার মধ্যে একটা কি, একটা ভয়েড তৈরি হয়েছিল, একটা না পাওয়ার একটা যন্ত্রণা। ওটাকে আমরা বলি ট্রমা। এটা তো সাধারণ সাধারণ ট্রমা, আরো অনেক ট্রমা হয়, সেগুলো অনেক ডিপ, বিভিন্ন সেক্সুয়াল ট্রমা। অজান্তেই অনেক আমাদের মা বোনেরা বিভিন্ন নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সের দ্বারা মলেস্টেড হয়ে যায়, অ্যাবিউজড হয়ে যায় সেক্সুয়ালি। সেটা হয়তো কেউ জানতেই পারে না, তারা হয়তো সেটা কাউকে শেয়ারও করতে পারে না। এই 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 ঘটনাগুলো যখন ঘটে যায় একদম নিজের লোকেদের দ্বারা, সেটা হয়তো একদম রেপ লাইক ইনসিডেন্ট না, হয়তো কোনো একটা ব্যাড টাচ, বাচ্চারা সব কিছু ফিল করতে পারে। তাদের ভেতরে যে এই অনুভূতিটা হলো তখন, তাদের না মানে ভেতরটা একেবারে ড্যামেজ হয়ে যায়। তাদের যে সেফটি অ্যান্ড সিকিউরিটি, প্রত্যেকটা শিশু, আমরা এই পৃথিবীতে এসছি, প্রত্যেকটা সোল, একটা শরীর নিয়েছিলাম কি নিয়ে, সেফটি অ্যান্ড সিকিউরিটি, এটা একটা এসেনশিয়াল নিড। এই পৃথিবীতে এসে আমি এখানে সেফ অ্যান্ড সিকিউর। কিন্তু যখন এই ধরনের কিছু একটা সেক্সুয়াল মলেস্টেশন বা কিছু একটা ঘটনা ঘটে, বা কেউ যখন পানিশড হই, আমরা ছোটবেলায় কেউ পিছন মেরেছে, আমরা লজিক্যাল মাইন্ডে বলবো যে একটু তো বাচ্চাদের একটু মার খাবে, এটা তো ন্যাচারাল। কিন্তু ওই সময়কার বাচ্চাটাকে দেখতে হবে, কারণ এটা তো আমি আমার কথা বলছি না, আমরা যখন মেডিটেশনে গিয়ে ওই অন্তর শিশুর সাথে কানেক্ট করি না চাই, তার ভেতরকার তখন ওই পেইন গুলো ফিল করি। সে ভাবে যে আমাকে অ্যাকসেপ্ট করলো না, আমি
মানে কি, আমি অঙ্কটা ভালো করলাম না বলে আমাকে ওরা অনেক বকাঝকা করলো, তার মানে কি আমি অ্যাকসেপ্টেড হলাম না? এই অ্যাকসেপ্টেন্স বা আনকন্ডিশনাল লাভ, ছোটবেলায় অনেক আমাকে বিভিন্ন মানুষের সাথে হয়তো তুলনা করেছে, কম্পেয়ার করেছে, দেখ তোর ওই পাশের বাড়ির দাদাটা বা দিদিটা সে কত ভালো করছে, তোকে আমরা এত কিছু দিচ্ছি, কিছু করছিস না। আমরা কম্পেয়ার্ড হচ্ছি। ওই শিশুটা, তার ভেতরে একটা ডিপ পেইন, সে কম্পেয়ার্ড হচ্ছে, আর সেটা ভেতরে একদম ইনগ্রেইনড হয়ে থাকছে। ওই প্রথমে যে বলছিলাম, সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে চলে যাচ্ছে। এই পেইনগুলো আজকের দিনেও ওই পেইনগুলো আছে আমাদের লাইফে। তাই তো আমাদের লাইফে যা যা প্রবলেম, বলবো না, যেগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি, বিভিন্ন, সেটা বিভিন্ন রিলেশনশিপের সমস্যা হোক, অ্যাবান্ডান্সের সমস্যা হোক, আমরা অ্যাবান্ডান্স ফিল করি না। টাকা কামাচ্ছি, টাকা চলে যাচ্ছে, যেন একটা অ্যাবান্ডান্স আসছে না। ওইটা, ওই ল্যাক মাইন্ডসেটটা ওই ছোটবেলাতে কোনো না কোনো আমাদের ফ্যামিলিতে বা কোনো জায়গায় আমি সেটা এক্সপিরিয়েন্স করেছি। তাই আমি ওখান থেকে এখনো বেরোতে পারছি না। মেডিটেশন আমাদেরকে হেল্প করছে ডেফিনেটলি, কিন্তু এই জিনিসগুলো সায়েন্সটা যখন জানবো, অ্যাওয়ারনেস ইজ দ্য ফার্স্ট স্টেপ ফর ট্রান্সফরমেশন। আমরা যখন অ্যাওয়ার হব, আমরা যখন এই ব্রেনের সায়েন্সটা জানবো, যে এই আমরা আবারও তখন একটা, আমরা কাউকে ব্লেম করছি না, এইটা যখন জানবো, এপিজেনেটিক্স, যে আমাদের জেনেটিক যাই হোক না কেন, আমরা এখন মেডিটেশন, তারপরে এই থট প্যাটার্ন, ভালো ভালো বই পড়া, ইমোশনকে ঠিক করে নিয়ে আমরা আমাদের জেনেটিককেও চেঞ্জ করতে পারি। এটাকে বলছে এপিজেনেটিক্স, তাই তো সন্দীপ ভাই? এপিজেনেটিক্স, ডক্টররা বলে হ্যাঁ, যে একদম একদম, ইয়েস, যখন আমরা এটা আইডেন্টিফাই করতে পারবো, বুঝতে পারবো, তখন এটা ইয়েস, অটোমেটিক এটা ডিজলভ হয়ে যায়। আমাদেরকে ডিজলভ হবে এবং আমাদেরকে এম্পাওয়ার করে। আমাদেরকে, আমাদের ভেতরে একটা শক্তি জাগ্রত হলো। না হলে কি, আমরা কেউ হয়তো যখন একটা কোনো রোগের কথা জানে, ডাক্তার বলে দিল এটা কোনোদিনও সারবে না, ইনকিউরেবল, সেই পেশেন্টটা আমরা দেখি যে মারাও যায়। কিন্তু তার কাছে যখন এই নিউ উইজডমগুলো থাকে, যেটা সায়েন্সের কাছ থেকে আমরা পাচ্ছি, এপিজেনেটিক্স, যে আমরা চেঞ্জ করতে পারি, আমাদের জেনেটিক্সকেও চেঞ্জ করতে পারি বাই মেডিটেশন, বাই নিউ থট প্যাটার্ন। হ্যাঁ, আমাদের ইমোশনগুলোকে অনেক এলিভেটেড ইমোশন তৈরি করে নিজের ভেতরে আমরা আমাদের জেনেটিক্সকেও চেঞ্জ করতে পারি। তো আমরা রিপ্রোগ্রাম করতে পারি। ইনার চাইল্ড হিলিং মানে কি তাহলে? যে সেই সময় যাই ঘটে থাকুক না কেন, সেইগুলো থেকে আমরা যে ধারণাগুলো নিজেকে তৈরি করে, নিজেকে কেন্দ্র করে যে ধারণাগুলো তৈরি করেছি, যেগুলো আমাদেরকে আটকে রেখেছে বিভিন্নভাবে, যে আমি অতটা ডিজার্ভিং না, আমি অতটা যোগ্য না, আমাকে কেউ ভালোবাসে না, আমার ভাগ্যটাই খারাপ, এগুলো সব ছোটবেলায় তৈরি হয়েছে। এটা আমি বলছি না, সায়েন্স বলছে। বিভিন্ন কোনো না কোনো সিচুয়েশন থাকে, তাহলে সেই সময়টাকে দেখা, কাউকে ব্লেম না করা, এবং সেটাকে আমরা যখন জানবো যেটা মিসিং, ওই যে বললাম একটা বাচ্চার গ্রোথের জন্য বিভিন্ন এসেনশিয়াল নিডস থাকে, ওই যে সেফটি, সিকিউরিটি, লাভ, মানে আনকন্ডিশনাল লাভ। কিন্তু বাচ্চাটা দেখলো যে আমি তো কম্পেয়ার্ড হলাম অঙ্কটা ভালো না করার জন্য। হ্যাঁ, তো সে চায় একদম কোনো কম্প্যারিজন ছাড়া একদম ভালোবাসা, সেটা দেখতে চায়। তারপরে হাগস, মানে অ্যাফেকশন, প্রচুর অ্যাটেনশন বাচ্চারা চায়। আমরা অনেকে হয়তো বাড়িতে অ্যাটেনশন পাইনি অনেক সময়, তাহলে ওই না, ওই কারণে আমরা দেখবো না অনেক মানুষজন খুব অ্যাটেনশন চায় এই সোসাইটি থেকে। ইয়েস অর নো, ঠিক কি বল, মানে আমরা দেখি কিনা যে খুব অ্যাটেনশন হ্যাঁ, বড় বড় হয়ে গেছে কিন্তু বড় নেম হয়ে গেছে। ফেম, তাকে প্রেজ করছে কিনা, মিটিং এর ইয়েস, মধ্যে অ্যাওয়ার্ড সবসময় দিচ্ছে ফোকাস যে কিনা, আমি, আমাকে কেউ অ্যাটেনশন তাই দিল খুব কিনা। খুশি হয় কেউ, বসে যদি খুশি তাকে হয়, অ্যাওয়ার্ড দেয় বা একটু ইয়েস, প্রশংসা করে। আমরা সবাই খুশি হই, আমরা সবাই, কিন্তু তার জন্য একটা, মানে কম্পালসিভ নিড, মানে সে যদি লোকেরা অ্যাটেনশন না দেয় সে দুঃখী হয়ে যাবে। আমরা হয়তো দুঃখী হব না, কেউ অ্যাটেনশন দিলে ভালো লাগবে, ইটস ওকে। হ্যাঁ, কিন্তু কেউ কেউ একটা কম্পালসিভ নিড তৈরি হয়, যে অ্যাটেনশন, তার মানে কি ওই সে ছোটবেলার ওটা নিড, সে ছোটবেলাতে যেটা ফ্যামিলি থেকে অ্যাটেনশন পাওয়ার ছিল, সে সামহাও, কোনো কাউকে দোষারোপ করার কিছু নেই, সামহাও দ্যাট ওয়াজ মিসিং, সামহাও, কোনোভাবে। এবার আনন্দের বিষয় এটা যে এই সায়েন্সটা, যা যাই মিসিং হোক না কেন, এই অ্যাটেনশন, অ্যাফেকশন, লাভ, আমি হয়তো, যেমন আমার ক্ষেত্র ছিল, আমি হাগ পাইনি, তাই আমি এখন নিজেকে খুব সেলফ লাভ করি, নিজেকে হাগ করি, আর আমার ইনার চাইল্ড সেটা ফিল করে।
এই ইনার চাইল্ড হিলিং এর মডেলটা হলো এইটা, যে সেই সময় এটা আগে দেখা, ওই রিয়ালিটিটাকে ফেস করা, রিয়ালিটিটাকে ফেস করা যে এই বাচ্চাটার সাথে অ্যাকচুয়ালি কি হয়েছিল, যেটা আমি এখন আমার লাইফে দেখতে পাচ্ছি অনেক কিছু। এগুলোকে না দেখা ভীষণ দরকার, অ্যানালিসিস করা নিজের, যে আমি আমার মধ্যে বিলিফ সিস্টেম ধারণাগুলো কি কি আছে। আমরা হয়তো অনেককে ট্রাস্ট করতে পারি না, অনেকেই বলতে শুনি আমরা এই পৃথিবীতে এখন কাউকে ট্রাস্ট করা যায় না, কাউকে বিশ্বাস করতে নেই। বাবা মায়েরাও অনেক সময় বলে কাউকে বিশ্বাস করা যায় না। কারণ কি, সে হয়তো ছোটবেলায় অ্যাজ এ চাইল্ড সে এটার শিকার হয়েছে, মিসট্রাস্টের শিকার হয়েছে। আরেকটা হচ্ছে টাকা। টাকা থাকলেই সবকিছু, টাকাই ভগবান, এরকম ধরনের টাকায় প্যাটার্ন ভগবান, হয়ে যায়। এটাও একটা নেগেটিভ কন্ডিশনিং, এটাও একটা নেগেটিভ কন্ডিশনিং, যে মানি ইজ পাওয়ার, মানি ইজ পাওয়ার, বাট মানি ইজ পাওয়ার, ইট ইজ রং স্টেটমেন্ট। উই আর পাওয়ার, কিন্তু আমাদের অ্যাজ এ চাইল্ড ছোটবেলাতে আমাদেরকে তো আমাদের যে ইনার পাওয়ার সেটা সম্পর্কে কেউ ওয়াকিবহাল করায় না, সবসময় আউটসাইড, বাইরে বাইরে বাইরে। তো এই ধরনের বিভিন্ন, অনেক সময় ফ্যামিলিতে এটা আমরা বলি ডিসফাংশনাল, 90% ফ্যামিলিজ আর ডিসফাংশনাল, এটা রিসার্চ বলছে। মানে সেই ফ্যামিলিতে কোনো না কোনো কোনো একটা ইস্যু আছে, যেটা ওই বাচ্চাটার যে গ্রোথ, মানে গ্রোথ মানে আমি সেলফ অ্যাকচুয়ালাইজেশনের কথা বলছি, নিজেকে চেনার, মানে নিজেকে চেনার যে আলটিমেট আলটিমেট একটা একটা ম্যাশলোস একটা মানে পিরামিড থাকে, হ্যাঁ। ওখানে সব নিড, একটা বাচ্চার জন্ম থেকে বিভিন্ন নিড, তার সবার উপরে থাকে হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, মানে নিজেকে চেনা। ওটাই আমাদের মানে আধ্যাত্মিকতার ভাষায় হচ্ছে নিজেকে চেনা, যে আমি এই পৃথিবীতে কি করতে এসেছি, ট্রু পারপাস। ওটা হচ্ছে সবার উপরে আছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, তার নিচে বিভিন্ন নিডস গুলো আছে, এই যে এসেনশিয়াল নিডস গুলো। খাদ্য বস্ত্র বাসস্থান হচ্ছে একদম নিচে, তারপরে যে এই ইমোশনাল নিডগুলো, এই সেফটি, সিকিউরিটি, অ্যাটেনশন, অ্যাপ্রিসিয়েশন, লাভ, কেয়ার, হুম, ফ্যামিলি থেকে যেগুলো পাওয়া, এইগুলো যদি সব ঠিকঠাক থাকে ফ্যামিলি থেকে, তাহলে না একটা বাচ্চা অটোমেটিক্যালি, আমরাও সেই বাচ্চাটা যখন এই জিনিসগুলো ঠিকঠাক পায়, যদি ফ্যামিলিতে সমস্ত জিনিসগুলো ঠিকঠাক থাকে, এই এসেনশিয়াল নিডগুলো যদি পরিপূর্ণ থাকে, কেউ না অটোমেটিক্যালি সেলফ রিয়েলাইজেশনের দিকে যেতে পারে। হ্যাঁ, না হলে তার মাইন্ডটা বারবার ডাইভার্ট হয়ে যায়, নিচের দিকে চলে যায়। যদি ইয়ে, মোটামুটি এগুলো ঠিক থাকে, তারপর সে বিয়ন্ড কি আছে, এরপর কি আছে, সেটা ইয়েস, খোঁজা শুরু করবে। এই জন্য একদম। ওশো ওশো বলে থাকে, আমি খুবই মানে দুঃখ অনুভব করি, বা আমার কাছে কিছুই করার থাকে না যখন কোনো গরিব ব্যক্তি আমার কাছে আসে। গরিব ব্যক্তিরা চায়, সে চাকরি চায়, এটা চায়, প্রমোশন চায়, এটা চায়। তা আমার তাদের জন্য কিছুই করার থাকে না, কারণ তাদের চাওয়াটা, ডেজায়ারটা অন্যদিকে। আর আমি যেটা দিতে পারবো সেটা তাদের প্রয়োজন নেই। তো দুইটা ডিফারেন্ট, আমি যেটা দিতে পারবো সেটা তারা নেই। তা আমার কাছে এসে গুরুদেব আশীর্বাদ চাই, এটা চায়। তো এটাই, কেউ যদি ওই জায়গাটা একদম পভার্টিতে থাকে বা তাদের সার্ভাইভালে দিকে থাকে, এটাকে প্রয়োজন আমরা হয়, বলি সেখানে আটকে সার্ভাইভালে থাকে। থাকা, মানে ওই, এই জন্য অসুখ বলে থাকতো, একটু সমৃদ্ধশালী না হলে ইয়ে, স্পিরিচুয়ালিটিতে আগানো একটু ইয়েস, কষ্ট। ইয়েস, তাহলে খুব শুধু কম তো, মানুষই কবিরের মতো বা এর মতো ইয়ে, হতে পারে, যারা একদম ওই গরিব থেকেও তাদের সেইটা ফিল করেনি। প্রকৃত এই আর কি। অথেন্টিক, অথেন্টিক হওয়া, এটা হচ্ছে অথেন্টিসিটির কথা। নাহলে তো আমরা সারাদিন ওই এই ধরনের মানে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা বা ধর্ম তো আমরা দেখছি সব সময় তো, মানে অন্যভাবে প্লিজ নেবেন না, হ্যাঁ। আমরা তো দেখতে পাচ্ছি মাইক লাগিয়ে অমুক লাগিয়ে তমুক লাগিয়ে তো চলছে সারাদিন, তাতে কি এই পৃথিবীর দুঃখ যন্ত্রণা গ্লানি কিছুটা কমছে? কিছুই তো হচ্ছে না। আমরা তো দেখছি কম কম তো কিছু হচ্ছে না, বিভিন্ন কর্মকাণ্ড, ধার্মিক কর্মকাণ্ড তো অনেক কিছুই হচ্ছে, কিন্তু মানে তারা তো বাইপাস করছে অ্যাকচুয়াল জিনিসটা, যেটা ভাই বললো, যে এই জিনিসগুলোকে আমরা অ্যাকনলেজ করা, যে হ্যাঁ আমার লাইফে যে আমি আমি হয়তো আমি খুব অ্যাংরি, আমি হয়তো অ্যাঙ্গার ফিল করছি, আই এম নট অ্যাংরি, আই অ্যাম অ্যাংরি বলা মানে এটা একটা আইডেন্টিফাইড কিন্তু হয়ে গেলাম, মানে পার্সোনালিটি তৈরি করে নিলাম যে আই অ্যাম অ্যাংরি, আই ফিল অ্যাংরি, এটা ঠিক আছে, এই স্টেটমেন্টটা ঠিক আছে। তাহলে তার একটা তার রিজন আছে যে কেন আমি কথায় কথায় হয়তো রেগে যাই বা রিয়াক্ট করে ফেলি। রিয়াক্ট করার বদলে আমি যদি রেসপন্ড করতাম, হয়তো অফিসের বস বা কেউ কোনো কলিগ একটা কিছু বলতে এসে আমি সঙ্গে সঙ্গে খুব তেড়ে ফুঁড়ে রেগে গেলাম, সেটা ফ্যামিলিতেও হয় অনেক সময়। এই অ্যাঙ্গারটা কোথার থেকে এলো? আমরা এই যে স্পিরিচুয়াল সায়েন্টিস্ট,
এই এত পরিমাণ অ্যাঙ্গার, এত তো পরে আমরা গিল্ট ফিল করি যে এত অ্যাঙ্গার তো না দেখালেও হতো, এতটা রিয়্যাক্ট না করলেও হতো, কিন্তু অজান্তে ঘটিয়ে ফেলি আমরা। এইটা না সেই আনরিজলভড অ্যাঙ্গার, এটা সেই ইনার চাইল্ডের অ্যাঙ্গার। সে হয়তো ছোটবেলায় কোনো একটা তার অ্যাঙ্গার হয়েছিল, তার সাথে খুব খারাপ কিছু হয়েছিল, সে সেই অ্যাঙ্গারটা সেই সময় এক্সপ্রেস করতে পারেনি। আমাদের সোসাইটিতে শেখানো হয় না। তুমি ওষুধ কথা বললে, ওষুধ তো সবকিছুকে অ্যাজ ইট ইজ, ওই যে এটাকে বলে ভালনারেবল হওয়া। বাচ্চারা কি যেমন পেইন হচ্ছে, ও কান্না করছে, ইটস ওকে, কিন্তু আমরা কি করি, ওভার প্রোটেক্টিভ প্যারেন্ট। বাচ্চাটা যদি একটু দুঃখ পেয়ে থাকে, ওকে নিয়ে আমরা বেশি, না না না, কাঁদছো কেন? বা ছেলেরা যদি, আমরা ছেলের মানুষরা যদি কখনো কেঁদে থাকি, মানে ছেলেরা কখনো কাঁদে নাকি? ছেলেদেরকে কাঁদতে হয় না কি? মেয়েদের মতন কাঁদছিস? তার মানে কি, আমরা ওই ইমোশনটাকে তখনই স্টাক করে দিলাম, আটকে দিই। তো কষ্ট হলে আমরা ফিলিংস, সেটা যদি পেইন, তার এক্সপ্রেশন হচ্ছে, চোখের জল মানে ওটার এক্সপ্রেশন। এবার ছোটবেলাতেই আমাদের কন্ডিশনিং হয়ে যায় যে ছেলেদের কাঁদতে নেই, মানে ছেলেরা স্ট্রং। তার মানে কি, আমরা ওই হ্যাঁ, ফিলিং এই সেন্টারটাকে আটকে জায়গাতে দিলাম। আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই। ধ্যানে আসার পর দেখবেন অনেকেরই কিছুদিন ধ্যান করার পর চোখ দিয়ে প্রচন্ড জল বেরোতে শুরু করে, একদম হুম। কাপড় চোপড় হাত ভিজে যায়, এত জল বের কেন বের হয়? সেটা আমরা যে জন্মে জন্মে, শুধু এই জন্মের না, জন্মে হ্যাঁ, জন্মের সাপ্রেসড ইমোশন গুলা হ্যাঁ, সেগুলো রিলিজ হয়। হ্যাঁ, একদম। অনেকের সাথে হয়, 10 জনের মধ্যে 2-3 জনের হয়েই থাকে। গ্রেট, একদম এটা। কারণ মেডিটেশন আমাদের ওই, আমাদের এই যে বললাম, মেডিটেশন আমরা কি শুধু আমাদের যে এই যে কনসাস মাইন্ড, তার বিয়ন্ডে যাই। আমাদের মেডিটেশনে আমাদের এই সাবকনসিয়াস লেয়ার্স অনেক সময় সেটা সারফেসে চলে আসে। অনেক জিনিস, অনেক ইমোশন মেডিটেশনে আসলে অনেক সময় পেইন বেড়ে যায়, ইমোশন বেড়ে যায়। তাহলে কি ওগুলো রিলিজ হচ্ছে, যেগুলো এতদিন, যেগুলো রিলিজ হওয়ার সুযোগ হয়নি, সেগুলো অনেক রিলিজ হচ্ছে, হয়তো অ্যাঙ্গার বেড়ে যায় অনেকের। তার মানে কি, ওই যে প্রথমেই তো আমি বলেছিলাম, মেডিটেশনে সবকিছু সম্ভব, সবকিছু সম্ভব। যেটা একদম সুপ্ত অবস্থায় ছিল, মানে ডাস্টবিনের নিচে ছিল, সেটা হুম। সারফেসে চলে আসে। সারফেসে তো চলে আসে। অনেক অনেক সময় একটু উন্মাদ হয় বা নানা কিছু কারণ কি, হয় বা এংরি হয়। আদারওয়াইজ আমরা তো সবসময় এই জগতে সবসময় কনসাস মাইন্ডটাকেই বেশি জাগ্রত করে রাখি। তখন ধৈর্য সহকারে পেশেন্টলি থাকবেন, সেটাও চলে যাবে। ইয়েস। তো পাস হয়ে যাবে। না হলে তো আমরা এই কর্মকাণ্ডে সবসময় থাকি, আমি বস, আমি এটা এটা, সবসময় কনসাস মাইন্ডের মধ্যে থাকছি। আর ধ্যানের সময় কি, এই যে চোখ বন্ধ করলাম মানে কি, কনসাস মাইন্ডটাকে বন্ধ করলাম। সায়েন্স তো এটাই, যে কনসাস মাইন্ডের যে, মানে এর মানে কি বলবো, বারবার 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 সবসময় একটা চলতে থাকে কনসাস মাইন্ডের। হ্যাঁ। তো সেটাকে বন্ধ করার জন্যই চোখ বন্ধ করা। তখন আনকনসাসের জিনিসগুলোর সারফেসে চলে আসে। আর তখনই সেই অ্যাকচুয়াল হিলিংটা ঘটে, সেই মহাজাগতিকটা তখনই আসে যখন আমরা এই মানে কনসাস মাইন্ডের বিয়ন্ডে যাই। তো এই সায়েন্সগুলো যখন জানি না, তখন জিনিসটা আরো আমাদের কাছে আরো মানে রেজাল্টটাও ভালো হয়, অনেক কিছু যখন ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় তখন আর কিছুই না। নাহলে তো মেডিটেশন ইজ মানে ভেরি বিউটিফুল। হ্যাঁ, সাইন্টিফিক। ওই কারণে পত্রিজি সবসময় সাইন্টিফিক অ্যাপ্রোচ মেডিটেশনটাকেও উনি, এত তো মেডিটেশনের মানে ওয়েজ আছে, দেয়ার আর মাল্টিপল ওয়েজ অফ মেডিটেশন। ভাই, আনাপানাসাতি, দিস ইজ দ্য সাইন্টিফিক। বুদ্ধা, সেই 3000 বছর আগে বুদ্ধা ওয়াজ আ স্পিরিচুয়াল সায়েন্টিস্ট। তো তাই পাত্রিজি আমাদেরকে এই মোস্ট সাইন্টিফিক মেডিটেশন, যেটা আনাপানাসাতি মেডিটেশন, শ্বাসের সাথে থাকা, সেটাকেই প্র্যাকটিস করতে বলেছেন। তো আশার আলো এটাই যে তখন যেই সবই এই নেগেটিভ কন্ডিশনিং গুলো তৈরি হয়ে থাকুক না কেন, আমাদের মধ্যে কোনো শেম থাকে, অনেক সময় গিল্ট থাকে, আমি এই কাজটা ভালো করিনি, আমি জীবনে এইটা এটা ঠিক করিনি, এগুলো না সারা জীবন আমাদের মধ্যে থেকে যায়। আর আমরা ডেভিড হকিংসের যে এনার্জি, একটা একটা কোণ আমরা দেখি অনেক সময়, সেই এই শেম অ্যান্ড গিল্ট, যে আমি মানুষটা ভালো না, আমি মানুষটা অতটা অতটা মানে ছোটবেলায় হয়তো কিছু একটা ঘটে গেছিল, তার জন্য আমি নিজেকে অনেক লো ফিল করি, যে আমি অতটা ভালো না, আমি অতটা এই সমাজে অতটা চলার উপযুক্ত না, অনেক এরকম ধারণা তৈরি হয়। এগুলোকে বলি শেম বা গিল্ট। গিল্ট মানে এই কাজটা আমি খারাপ করেছি, আর শেম মানে আমিই খারাপ, আমি মানুষটাই অতটা ভালো না। এটা আরো বেশি নেগেটিভ, এগুলি এগুলি আমাদেরকে কিন্তু আরো সংকীর্ণ করে দেয়, আমাদেরকে সংকীর্ণ আরো করে দেয়। সংকীর্ণ করে দেয়। আমরা লোয়ার ভাইব্রেশনে চলে যাই, তখন আমাদের হ্যাঁ, যে গেটটা বন্ধ হয়ে যায়, আমরা এনার্জি কম পাই, ফ্লো হয় না।
তার একদম জন্য ব্লকেজ চলে আসে, রোগ আসে। একদম একদম। ডেভিড হকিন্স যেটা বলছিলাম, উনি দেখিয়েছেন যে এই সমস্ত ইমোশনগুলোর না একটা এনার্জি আছে। যেমন জয়ফুলনেস, যখন আমরা আনন্দে থাকি, ওই যে আত্মস্থিতিতে যখন চলে আসি, সেটা একটা হায়ার স্টেট। এনলাইটেনমেন্ট, ওটা একটা হায়ার স্টেট। হ্যাপিনেস, সেটা একটা হায়ার এনার্জি। এগুলো সবগুলোকে উনি এনার্জি দিয়ে মেপেছেন। তো ওই শেম আর গিল্ট হচ্ছে সব থেকে লো এনার্জি। মানে ওটা অ্যাঙ্গারের থেকেও নেগেটিভ এনার্জি। মানে আমরা যখন কখন নিজেকে কেন্দ্র করে ট্রিকি। কোনো শেম গিল্ট গিল্ট থাকে, তখন আমরা কিছুই করতে পারি না। আর ওইটা যেটা ভাই বলল, যে আমরা মেডিটেশন করে যাচ্ছি করে যাচ্ছি, কিন্তু ওটা তো ড্রেনেজ হয়ে যাচ্ছে। ওই শেম গিল্ট যদি আমরা থাকে, মানে আমাদের তো এটা একটা কন্টেনার, এটা একটা পাত্র। আমরাও এরকম একটা পাত্র, এনার্জির একটা বান্ডেল আমরা, তাই না? উই আর দ্য বান্ডেল অফ, শুধু তো এই শরীর মানে কি, শুধু তো এই রক্ত মাংসের একটা শরীর না, এটা একটা এনার্জির বান্ডেল, এনার্জি। তো এই যখন নেগেটিভ, এই যে শেম গিল্ট, তারপরে অ্যাঙ্গার, এগুলো যখন, এগুলো ছোটবেলার বিভিন্ন ঘটনা পরিস্থিতির জন্য ওগুলো আমার ভেতরে এখনো সিস্টেমে, হেট্রিড, কারোর প্রতি ভীষণ হেট্রিড, ঘেন্না আছে। হুম। তো সেইগুলো কি করছে, এই আমার যে কন্টেনার, তার যে এনার্জিটা, এর মানে এর গায়ে বিভিন্ন ছিদ্র তৈরি করছে, আর সেটা দিয়ে সবসময় ওই এনার্জিটা ডিপ্লিট হচ্ছে, ড্রেনেজ হয়ে যাচ্ছে। তাই আমরা সেই রেজাল্টটা পাচ্ছি না। তাই আমাদের ভেতরকার এই রিপেয়ারিং গুলো আমরা করতে পারি, মেডিটেশনে তো হবে, বাট ইট মে টেক সাম টাইম। কিন্তু ওই কারণে তো ফাস্ট ফরওয়ার্ড যদি আমরা করি, ওই কারণে এই বইগুলো পড়া, সাইন্টিফিক স্টাডি করা, সাজ্জেন সাঙ্গাত, এগুলো হচ্ছে ফাস্ট ফরওয়ার্ডের জন্য। না, এটাই আমরা সেটা অ্যাওয়ারনেস দিতে এসে সেগুলি হ্যাঁ। ধরতে পারলে, জানতে পারলে সেগুলি থেকে রিলিজ হয়ে যেতে পারে। ইয়েস, এই তাহলে তো আমরা আত্মিক জানবোই না যাত্রা। আমাদের কেন এরকমটা হচ্ছে, সেটা আমি নিজেই জানি না। হুম। কেন আমার এত রাগ আসছে, কেন আমি ঘৃণা আসছে, কেন আমি হুম। ভালোবাসার অভাব ফিল করছি। হুম। বাইরে সবসময় ভালোবাসা চাইছি, সবসময় ভেতরে একটা ভালোবাসার অভাব বোধ, প্লিজ ভালোবাসা দাও, ভালোবাসা দাও, মানে একটা ভিখারির মতন একটা অবস্থা। অনেকের আমরা দেখি আশেপাশে, আমাদের দেখি, আমাদের সমাজে, পরিবারে, কাজের জায়গায়, সব জায়গাতেই দেখি অ্যাটেনশনের ভিকিরি হয়ে আছে। তার মানে কি, ওই এটা খারাপ কিছু না, তার মানে কি তাদের ভেতরে ওই ভ্যাকিউম, একটা শূন্যতা ভেতটা ভেতরে। এবার আশার আলো যে এবার আমরাই আমাদেরকে রিপ্যারেন্ট করতে পারি যেইগুলো মিসিং। ওই ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট, যেন ওই বাচ্চাটা তাহলে কি কি মিস করেছে। যদি সেখানে অ্যাফেকশন মিসিং থাকে, কোনো যে কোনো কারণেই হোক না কেন, তাহলে আমি নাও আই ক্যান গিভ মাই ইনার চাইল্ড লটস অফ অ্যাফেকশন। সেটা মেডিটেশনের মাধ্যমেই আমরা, আমি জাস্ট এখানে আর বলি, আমরা যখন নিজেরাই আমরা করতে এই পারি। সোর্সের সাথে কানেক্ট হয়ে যাব, মানে আমাদের ইয়ে আত্মার সাথে, সোর্সের সাথে, সেখান থেকে ইয়েস। অ্যাবান্ডন আমরা পেয়ে যাবো, আনন্দ। ইয়েস। ইয়েস। বা কখনো মেডিটেশন তো আমরা করছি, বা একটু সময় আমরা একটু আমাদের যে ভেতরের যে ইনার চাইল্ড, তার সাথে কানেক্ট করলাম, তার যে দুঃখ, যন্ত্রণা, কারণ সে একা, সে যখন ওই পেইনগুলো ফিল করেছে, তার সাথে যখন কিছু একটা হয়েছিল, স্কুলের কোনো একটা টিচার তাকে যখন খুবভাবে মেরেছিল বা পানিশড হয়েছিল, সে বা ঘরের বাইরে বের করে দিয়েছিল, সে তো লজ্জাবোধ করেছিল, আমি এত খারাপ। তার তো লজিক্যাল মাইন্ড নেই যে আমারই ভালোর জন্য, আমাকে ডিসিপ্লিন করার জন্য এটা করছে। সে নিজেকে খারাপ ধারণা তৈরি হয়ে গেল যে আমি খারাপ। আর এই ধারণাটা থেকে গেছে, আমরা আমাদের অ্যাডাল্ট টাইপেও আমরা ক্যারি করছি। তাহলে এবার আমরা নিভৃতে যখন মেডিটেশন করছি, তখন আমরা আমাদের এই ইনার চাইল্ডের পেইনটা ফিল করব, কারণ তখন তো সে কাউকে পাশে পায়নি। যেটা আমি বলছিলাম, ইনার চাইল্ড বাচ্চাটার, আমরা সেই ছোট ছোট বয়সে যখন এই ধরনের কোনো ঘটনা ঘটেছে, এই ধরনের কোনো সেক্সুয়াল অ্যাবিউজ থেকে শুরু করে কোনো ফিজিক্যাল অ্যাবিউজ বা ইমোশনাল অ্যাবিউজ, বা কারোর সাথে কম্পেয়ার করা বা ক্রিটিসাইজ করা, তুলনা করা, খারাপ কথা বলা। অনেকে আমরা খারাপ কথা অজান্তে, বাবা মায়েরাও না অনেক খারাপ কথা বলে ফেলে। তারা ভালো, দে- দে- আমাদের বাবা মায়েরা প্রত্যেককে আমাদেরকে ভালোবাসে, কিন্তু অনেক সময়, এটা আমি তো এই জিনিসটা নিয়েই আমার প্রোগ্রাম করাই, অনেককে যখন আমরা ওটা এলাও, কিন্তু আমাদের মাইন্ড না ওটাকে, ওটার ভেতরে যেতে দেয় না। কারণ কি, ওই পেইনগুলো তো সাবকনসিয়াস মাইন্ডের ভেতরে আছে। আর আমাদের এই মাইন্ডটা, লজিক্যাল মাইন্ড, আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে, সাবকনসিয়াস মাইন্ডে যেতে দেয় না। কারণ কি, ওর মধ্যে তো ওটা একটা ডার্কার সাইড। তাই এই ধরনের জিনিসগুলো আমরা সবাই করতে চাই না, বাইপাস করি। আমরা শুধু জ্ঞানের কথা শুনি, ইটস ওকে,
কিন্তু নিজেদের উপরে যে এই যে কাজ করা করা, সেটা আমাদের মাইন্ড করতে দেয় না, কারণ মাইন্ড ভয় পায় আবারও যদি সেই পেইনগুলো চলে আসে। কারণ সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে তো ওই পেইনটা, মনে করো একটা বাচ্চা ছোট বয়সে ওরকম তার সাথে একটা খারাপ কিছু হয়েছে, সে তো ওটা নিয়ে আর কখনো ভাবতে চায় না। এটাকে বলে ফরগেটফুলনেস। সে একটা ভুলে থাকে ওই জিনিসগুলো। এটা একটা মেকানিজম, আমাদের ব্রেনেরই এটা একটা মেকানিজম, আমাদের ভালোর জন্যই। কারণ ওই পেইনটা সেই বাচ্চাটা আর তো নিতে পারবে না। তার জন্যই তো আমরা যারা পেইনটা যারা ফিল করতে পারি না, তাই আমরা কি হয়ে যাই অ্যাডাল্ট লাইফে অনেকেই হয়তো, যে আমরা ইমোশনলেস। আমাদেরকে অনেকেই বলে যে এই লোকটা একদম ইমোশনলেস। মানে কি, আমি ওই পেইনটাকে হ্যান্ডেল না করতে পেরে আমি নিজেকে একদম কি করে ফেলেছি, নিজেকে রক লাইক, শক্ত হার্ড করে ফেলেছি। ওটা একটা মেকানিজম। কিন্তু কিন্তু কি, আমাদের ভেতরে এখন ইমোশন আর কাজ করে না। কিন্তু ইমোশন হচ্ছে জীবনের কি বলে জুস অফ লাইফ। জীবনের যদি সমস্ত আনন্দ, জয়, সেটা যদি মানে পেতে হয়, তার সাথে ইমোশন, হেলদি ইমোশন ডেফিনেটলি, হেলদি ইমোশন ডেফিনেটলি। কিন্তু আমরা কি অনেকে ইমোশনলেস। কারণ কি, আমাদের মাইন্ড জানে না ওই ইমোশনটা কোনো একটা কিছু একটা ঘটেছিল। সে তো আমরা কেউ চাই না আমরা বারে বারে আমাদের সাথে ওই এক্সপিরিয়েন্সটা হোক। তা ভাবলেও তো ওই আমাদের সাবকনসিয়াস মাইন্ড কি, ভাবলেও তো ওই যন্ত্রণাটা হয়। ইয়েস অন্য আমার আমার কথাটা বুঝতে পারছি তো আমি কি বলতে চাইছি। এখনো কোনো একটা ডিপ পেইনের কোনো এক্সপিরিয়েন্স আমি যদি ভাবি, আমি যদি মানে দেখি যে আমারও এখনো হয়তো গলা চোখ হয়ে যাচ্ছে, গলার মধ্যে গলায় দলা পাকিয়ে আসছে, বা হার্টে পেইন ফিল করছি, তার মানে কি যেন এখন আবার সেই পেইনটা চলে আসছে। এবং অনেকে ওটা নিতে পারে না, অনেকে ওটা নিতে পারে না, নেওয়া সম্ভব হয় না। তাই আমরা ভুলে থাকি। ফরগেটফুলনেস, ফরগেটফুলনেস ইজ আ ডিফেন্স মেকানিজম। কিন্তু ওটা তো সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে আমরা ভুলে আছি, কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে থেকে আমার জীবনের ওই ধারণাগুলোকে তো ক্ষুদ্র ধারণার মধ্যে আটকেই রেখেছে। আমরা ভাবছি এখনো যে এই পৃথিবীতে কাউকে বিশ্বাস করা যায় না। এই ধারণাটা ঠিক না ভুল? আমাদের যে আত্মিক যে স্পিরিচুয়াল জার্নি, নিজেকে চেনার পথে এই যে একটা বিলিফ সিস্টেম তৈরি করলাম যে এই পৃথিবীতে কাউকে ট্রাস্ট করা যায় না, তো এটা কি আমাদের এই স্পিরিচুয়াল জার্নিতে হেল্পফুল, না এটাকে আরো টেনে ধরছে? ডেফিনেটলি এটা আমাদেরকে কি পেছনের দিকে টেনে ধরছে। কিন্তু এই ধারণাটা তৈরি হয়েছিল হয়তো তার বাবা তাকে বলেছিল যে মাধ্যমিকে ভালো স্টার মার্ক নিলে তোকে একটা সাইকেল কিনে দেবো। কিন্তু সাইকেলটার কোনো পরিস্থিতির কারণে সাইকেলটা আর কিনে দেওয়া হয়নি। একটা ওই বাচ্চাটার জীবনে এটা একটা মিসট্রাস্টের ঘটনা। সে ভালো যে কাউকে ট্রাস্ট করা যায় না। সেই সেই যে ফিলিংটা সে ক্যারি করছে স্টিল নাও, যে কাউকে ট্রাস্ট করা যায় না। এরকম ছোটবেলায় সম্পর্কের ক্ষেত্রেও হয়তো বাচ্চারা ঠাকুরদা ঠাকুমাদেরকে ভীষণ ভালোবাসে, এবার হঠাৎ করে সেই বাবা মায়ের থেকেও বেশি ভালোবাসে ঠাকুমা ঠাকুরদাকে। হয়তো সেই সময় তার বিয়োগ ঘটলো। এই তো বাচ্চারা যখন বাড়িতে থাকে, মানে বাচ্চারা যখন ছোট থাকে, সেই সময় অনেক সময় ঠাকুরদা ঠাকুরমার বিয়োগ হয়। হ্যাঁ, মারা যান তারা। তো তো তারা তারা তো সবকিছুটা জানে না, তার বয়স হয়েছে বা এটাই নিয়ম। কিন্তু সে ভাবে, তার ওই যে বললাম বাচ্চাদের একটা আলাদা জগৎ আছে, তার ভাবনায় কোনো রাইট আর রং বলে কিছু নেই। সে ভাবলো যে আমি দাদুকে ভালোবাসলাম, যে দাদু আমাকে ছেড়ে চলে গেল, এটা কেমন, ইট ইজ নট রাইট, এটা তো আনফেয়ার, এটা তো একটা, তার মানে কাউকে বিশ্বাস করা যায় না, এইরকমও ধারণা তৈরি হয়। তার পরবর্তী সময় কি হয়, এই ধারণার থেকে পরবর্তী সময় না, সে সম্পর্ক তৈরি করতে সে একটা মধ্যে একটা ফিয়ার কাজ করে। আবার ক্লোজ হব কারোর সাথে, তার ভেতরে তো সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে তো পেইনটা আছে। এই সায়েন্সটা বুঝতে হবে। তাহলে এইটা তার নতুন সম্পর্ক তৈরি করতে, মানে মানে এই ম্যারেজের ক্ষেত্রেও এটাকে বলি আমরা ইন্টিমেসি ডিসফাংশন। মানে ক্লোজ রিলেশনশিপ তৈরি করতে তার একটা সে ফিয়ার কাজ করে। ওই কারণে আমরা অনেককে দেখি যে তারা বিয়ে করতে একটু ভয় পায়। তা বুঝতে হবে যে সেখানে একটা কিছু আছে অনেক ক্ষেত্রে। এই জিনিসগুলো সায়েন্টিস্টের মতন দেখা, আর কিছুই না। তার মানে কি, তার ভেতরে একটা ফিয়ার আছে, ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট। আবার যদি আমাকে ছেড়ে যায়, কারো ক্লোজ হব, আবার যদি ছেড়ে চলে যায়, কারণ তার একটা এক্সপিরিয়েন্স হয়েছে আগে। তো যেটা আমাদের এই জিনিসটা ইনার চাইল্ড যেটা বলছি, যে এখন আমরা আমাদের লাইফে যাই যাই এক্সপিরিয়েন্স করছি, যেখান থেকে আমরা কোনো হয়তো কষ্ট পাচ্ছি বা কিছু হচ্ছে,
এই সামনের মানুষগুলো এটার কারণ না। হয়তো বসের থেকে আমি দুঃখ পাচ্ছি, বা হাজবেন্ডের থেকে, ওয়াইফের থেকে, মাদার ইন ল, শাশুড়ি মা, ফাদার ইন ল থেকে, তো তারা আমাদের সমস্যার কারণ না। কারণটা দেখতে হবে প্রাইমারি ফিলিংটা। তার, সে একটা জাস্ট ট্রিগার মাত্র। সে আমাকে জাস্ট দেখিয়ে দিচ্ছে যে আমার ভেতরে এই আনরিজলভড ইস্যুটা রয়েছে। আমি দেখতে পাচ্ছি যে আমি আমি সবসময় যেন আমি অতটা আনলাভড ফিল করছি, যে আমাকে ভালোবাসা পাচ্ছি না। যে এই মানুষটা, আমার যে শাশুড়ি মা, সে আমাকে, তার থেকে যেন একটা সবসময় আনলাভড ফিলিং আসছে। তার মানে তাকে, তাহলে আমাকে ওই যে এই রিলেশনশিপগুলো আসলে আমাদেরকে কি শেখাতে চাচ্ছে? তারা তাহলে মিরর মাত্র, দেখাচ্ছে আয়নার মতো। সে আয়নার মতন আমাকে দেখাচ্ছে, সে শুধু সে আয়না হয়ে আমার জীবনে এসছে, যে তোমার ভেতরে একটা আনলাভের এনার্জি আছে, ফিলিং অফ আনলাভড, তাহলে ইউ হ্যাভ টু ওয়ার্ক আপন ইট। তাহলে আমাদেরকে এইটার মাধ্যমেই দেখতে হবে, মেডিটেশনে গিয়েও হবে। আমাদের ভেতরে যখন পরিপূর্ণতা আসবে, তখন সব কিছু হয়ে যাবে। কিন্তু এই যে ফাস্ট ফরওয়ার্ড করার জন্য আমরা একটু জানলাম যে যে পেইনগুলো অন্তত তৈরি এই হচ্ছে, সেখান নিজের থেকে নিজের নিজেকে উপর বাঁচানো, কাজ করতে হবে, নিজের নিজের উপর উপর কাজ কাজ করতে, করতে হবে। তাহলে সেলফ জার্নিটা একটু ইমপ্রুভ করতে তাড়াতাড়ি হবে। হবে। তাহলে জার্নিটা একটু ফাস্ট ফরওয়ার্ড হবে। যে কারণ এই যে, যে নিজের উপরে তো এই জিনিসগুলো হয়ে আছে, এগুলোর আমরা যেহেতু, আমাদের জন্ম হয়েছে, আমাদের প্যারেন্টিং হয়েছে, তখন তো আমরা এত ধ্যান করতাম না, কিছু হতাম না। ওই সংস্কারগুলো তো তৈরি হয়েছে, ধারণাগুলো তো তৈরি হয়েছে, সেইগুলো আমাদের এখনো সেগুলো প্লে করছে, আমাদেরকে টেনে রাখছে কোনো না কোনো ভাবে। ওই ভেতরে আনলাভড ফিলিংটা আছে, তাকে এম্পাওয়ার করব। আজকে একটা হয়তো 9টা 40 বাজে, তাহলে আমরা একটা না কিভাবে এম্পাওয়ার করব? আমরা নিজেরাই করতে পারবো। যে আমরা এই যখন মেডিটেশন করব, আমরা ফিল করব যে আমরা ছোটবেলায় পৌঁছে গেছি। অ্যালাউ করব আমাদের এই কনসাস মাইন্ড, শুধু বলার চেষ্টা করছি যে কিভাবে করব এই মডেলটা। পরে হয়তো আরেকদিন কোনো দিন সুযোগ পেলে আমরা আরো বিস্তারিত করব, যে এই মেডিটেশনের মাধ্যমেই হবে। যে আমরা অ্যালাউ করব ওই চাইল্ডহুডে ফিরে যেতে, সেখানে দেখব যে ওই বাচ্চাটার সাথে কি কি হয়েছিল। এই কনসাস মাইন্ড বাধা দেবে, তবুও আমরা করব। হুম। তখন সেই জায়গাতে কি কি জিনিসগুলো মিসিং, তার কি কি যন্ত্রণা, যেগুলো আমি হয়তো ভুলেও গেছি এখন, সেগুলো বেরিয়ে আসবে। তখন ওই ইনার চাইল্ডকে আমরা এমব্রেস করব, তাকে আমরা এই এখনকার রিসোর্সগুলো দেব, যে দেখো তোমাকে কত মানুষ এখন ভালোবাসে। তাকে এম্পাওয়ার, তাকে পাওয়ার আপ করব। কারণ কি, ওই ছোট বয়সে যখন এই ঘটনাগুলো হয়েছিল, তখন সে টোটালি একা ছিল, তাকে তো কেউ বোঝায়নি, বা তার সেই বোঝার মতন মাইন্ডও ছিল না। আমার কথা বোঝা যাচ্ছে? একটা ক্লাসের থেকে একটা বাচ্চাকে যখন বাইরে বের করে দিল, তখন কি আবার কাউকে কেউ কেউ মানে বলেছে, বা তাকে কি কেউ এম্পাওয়ার করেছে? বরঞ্চ স্কুল মানে বাড়িতে এসে যদি বলতাম, বলছে তুই খারাপ কিছু করেছিস, ওই জন্যই মেরেছে। তার মানে কি, বাচ্চাটা কি টোটালি অ্যালোন, একা? তার পেইনের কেউ, মানে কেউ অ্যাকনলেজ করে না তার পেইনকে। ইভেন যখন এই সেক্সুয়াল কিছু একটা ঘটে যায়, অনেকের ক্ষেত্রেই এটা, কারণ আমি বারে বারে বলছি, মানে এটা একটা তথ্য বলছে যে প্রতি 5 জনে একজন গার্ল চাইল্ড সেক্সুয়ালি মলেস্টেড। সেটা তার খুব কাছের মানুষদের থেকেই খুব কম বয়সে। সেটাও একটা ব্যাড টাচ হতে পারে, সেটাও তাদেরকে অনেক, এটাকেই মানে ট্রমা তৈরি করে তাদের ভেতরে। ওই কারণেই এই, সেখান থেকে তারা অনেক ধারণা তৈরি করে যে পুরুষ মানুষ মাত্রই খারাপ। এটাও একটা ধারণা। তাহলে ইজ দিস, এই যে বিলিফটা তৈরি করলাম, সেই বিলিফটা কোথা থেকে তৈরি হয়েছিল? এখনো অনেক মানুষ আছে, মা বোনেরা, একদম পুরুষদের সামনেই যেতে পছন্দ করেন না। মানে, বা একটা আনইজিনেস কাজ করে, যেতে হয়, কাজ করতে হয়, কিন্তু একটা আনইজিনেস কাজ করে। সেটা কোথা থেকে তৈরি হয়েছে? তার ছোটবেলায় কিছু একটা তার ঘটনা ঘটেছিল। তাহলে সেটা তার এখনকার অ্যাডাল্ট লাইফেও এফেক্ট করছে। তো একটা পুরুষ মানুষ মাত্রই খারাপ, এটা তো ঠিক নয়। এটা তো একটা মানে লিমিটিং বিলিফ, এটা একটা ক্ষুদ্র ধারণা। একটা পুরুষ মানুষ খারাপ হতে পারে, তার মানে গোটা পুরুষ সমাজ তো খারাপ হতে পারে না। কিন্তু আমরা এরকম লিমিটিং বিলিফ নিয়ে আমরা আমাদের এই জীবনটাকে চালাচ্ছি। সেটা আমাদেরকে একটা মানে লিমিটেশন নিয়ে আসে। তো আমরা এখান থেকে রিপ্রোগ্রামিং করতে পারি। এটা একটা প্রোগ্রামিং, কন্ডিশনিং, একটা যে নেগেটিভ কন্ডিশন মানে বিলিফ সিস্টেমগুলো তৈরি হয়েছিল, এবার আমরা আমাদের ইনার চাইল্ডের সাথে কানেক্ট করে সেখানে আবার তার মধ্যে এই সমস্ত লাভ,
অ্যাটেনশন, সেফটি, যে দেখো বাচ্চাটাকে বলা যে তুমি এখন সেফ, আই এম সেফ, উই আর সেফ, এখন এখন মানে কেউ ওই তোমাকে, যে সফটওয়্যারটা, এই সেই সফটওয়্যারটাকে আপগ্রেড সফটওয়্যারটা করা। আপগ্রেড করা। ইয়েস, ঠিক যেমন মোবাইল আপগ্রেড করি, তো এই সফটওয়্যারটাকে আপগ্রেড করা, ওর মধ্যে যেগুলো মিসিং সেগুলোকে আমরাই করতে পারি। ওই এই প্রসেসটাকে ওখানে রিপ্যারেন্টিং বলে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে না এই এই জিনিসটা খুব ওরা কাজ করছে এটা নিয়ে, উপকার দেখতে পাচ্ছে, ব্যাস। আমার আর কি, আমাদের আর কি, আমাদের তো মানে তুল্যমূল্য কোনটা ওয়েস্টার্ন কোনটা ইস্টার্ন, আমাদের তো এগুলোও তো একটা কন্ডিশনিং। আমরা অনেকে না, যেটা অন্য দেশ থেকে যেগুলো আসছে সেগুলো আমরা দেখবো না, শুধু আমাদের, আমরা ঋষির দেশ, শুধু আমাদের দেশেরটাই আমরা করব। এটাও এক প্রকারের কন্ডিশনিং, তাই না? একটা ধারণা। এই ধারণার কি কোনো মানে বেস আছে অ্যাকচুয়ালি? যেটা আমাদের আত্মিক জাগরণে, আহ, আমাদের সেলফ রিয়ালাইজেশনে যা কিছু হেল্প করবে সেটাকে আমরা এমব্রেস করতেই পারি, তাই কি না? তারা, সায়েন্টিস্টরা এটা, সাইকোলজিস্টরা এটা দেখছেন যে এটা কাজ হচ্ছে এটাতে। রিপ্রোগ্রামিং, সফটওয়্যার আপগ্রেডেশনের মতন ভাই বললো, এক্স্যাক্টলি, ইটস লাইক সফটওয়্যার আপগ্রেডেশন। যে তখন যাই প্রোগ্রামিং হোক না কেন, আমরা ওই বাচ্চাটার মধ্যে, আর ইনার চাইল্ড হচ্ছে আমাদের চেতনারই অংশ, তাই ইনার চাইল্ড যখন এম্পাওয়ার হবে, রিপ্রোগ্রামিং হবে, আমাদের মধ্যেও না ওই যে যেটা বলছিলাম, যে এই যে জয়, লাভ, অ্যাকসেপ্টেন্স, ওই যে ডিভাইন কোয়ালিটিসগুলো, আত্মিক গুণাবলী যেগুলো আমরা বলি, সেগুলো তখন আস্তে আস্তে আমাদের ভেতরে অটোমেটিক্যালি সেগুলো আমরা পুনরুদ্ধার করতে পারবো, অটোমেটিক্যালি সেগুলো আসতে পারবে, চলে আসবে। কারণ আমাদের ভেতরে এই জয়ফুল স্টেটটা চলে আসবে। তার কারণ আমাদের ভেতরকার ইনার চাইল্ড নাও হ্যাপি। আমাদের ভেতরে ইনার চাইল্ড সবসময়ই আছে, আইদার সেটা উন্ডেড আর সেটা হিল্ড। হিল্ড ইনার চাইল্ডই হলো ডিভাইন এসেন্স। মানে আমাদের, সেটা আমাদের নিজেকে চেনার, নাহলে তো আমরা কি আসে, আমাদের উপরে অনেক রকম, এটা অনেক শেয়ার, আমি একটু একটা পিপিটিও ছিল দেখানোর জন্য, যাই হোক আমি যতটাই বলার চেষ্টা করলাম, আমাদের উপরে না হলে কি একটা লেয়ার তৈরি করে রাখে, একটা মাস্ক, যেটা আমাদের যে প্রকৃত আমি, আমাদের রিয়েল মি, আমাদের যে বিইং স্টেট, যেটা মেডিটেশনে একটু বলার চেষ্টা করছিলাম, এই বিইং। না হলে তো আমরা ডুইং ডুইং ডুইং, ছোটবেলা থেকেই আমরা সবসময় আমাদেরকে ডুইং, যে তুই এটা করলে, আমরা দেখি হ্যাঁ, যে আমি যদি অঙ্কে ভালো, যেদিন রেজাল্ট ভালো হয়েছিল সেদিন ওরা আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছিল, তখন থেকে আমরা ডুইংসটাকে বেশি প্রাধান্য দিই রাদার দ্যান বিইং স্টেটটাকে। তো ইনার চাইল্ড হিলিং এর মাধ্যমে আমরা, বা ইনার চাইল্ডের সাথে কানেকশনের মাধ্যমে আমরা আস্তে আস্তে আমাদের যে আত্মিক সত্তা, যেটা প্রকৃত সত্তা, আমাদের যে ডিভাইন এসেন্স, সেটার কাছাকাছি আসতে পারি। এবং ওই যে কোয়ালিটিস গুলো, ডিভাইন কোয়ালিটিস গুলো, লাভ, আনকন্ডিশনাল লাভ, জয়, হ্যাঁ, অ্যাকসেপ্টেন্স, বাচ্চারা সমস্ত কিছুকে অ্যাকসেপ্ট করতে পারে। আর আমরা কত জাজমেন্টাল, এটা এই মানুষটা খারাপ, এই ধর্মটা খারাপ, এইটা খারাপ, মানে কি উই আর ক্রিটিক্যাল অ্যান্ড জাজমেন্টাল, তাই না? কিন্তু বাচ্চাদের মধ্যে কোনো ক্রিটিসিজম, নো জাজমেন্ট, নো ক্রিটিসিজম। আর ওই ক্রিটিসিজম জাজমেন্টে যখন থাকি, তখন তো কি আমাদের ওই এনার্জিটা সবসময় ড্রেন হচ্ছে। এই জন্য তো বাচ্চাদেরকে বলা হয় যে ঈশ্বর, ঈশ্বরের স্বরূপ বাচ্চাদের বলা হয়। ঈশ্বরের স্বরূপ, ঈশ্বরের স্বরূপ, বাচ্চারা হলো ঈশ্বরের স্বরূপ, বাচ্চারা হলো ঈশ্বরের স্বরূপ, একদম তাই। তো বড় আজকে হতে হতে আমাদের, হ্যাঁ এটাই, বড় হতে হতে আমাদের সমাজ ব্যবস্থা, মা বাবা সবের থেকেই বিভিন্ন কন্ডিশনিং, এগুলা আবরণ গুলা, আস্তরণ গুলা, মিথ্যা কথা শিখি, ইয়ে, নানা কিছু চালাকি, সবকিছু শিখে আমাদের লজিক্যাল মাইন্ডটা স্ট্রং হয়ে যায়। লজিক্যাল মাইন্ডটা স্ট্রং, আমাদের ডিভাইনের সাথে কানেকশনটা বন্ধ হয়ে যায়। ইয়েস, লজিক্যাল মাইন্ড, আর আমরা হেড ওরিয়েন্টেড হয়ে গেছি, কিন্তু আমাদের হার্ট, হিংসা, জেলাসি, বিদ্বেষ সব এই 5-7 বছর পর থেকেই শিখতে যায়। ইয়েস। আর এটা শুরু হয় একদম, ভাই যেটা বলছিল, বাচ্চা, ইভেন মায়ের গর্ভকালীন অবস্থা থেকেও। মা গর্ভকালীন অবস্থায় তার সিচুয়েশন কিরকম ছিল, সেখানে মাকে সবসময় কিরকম এনভায়রনমেন্টে ছিল, সেখানে মাকে সবসময় ক্রিটিসাইজড হতে হচ্ছে, এরকম, বা সবাই এক্সপেক্ট করছে যে ফ্যামিলিতে একটা বয় চাইল্ড হলে, একটা পুত্র সন্তান সবাই চাইছে, ঠাকুরদা চাইছে, ঠাকুমা চাইছে, হয় মুখে বলছে বা মুখে বলছে না, কিন্তু ওই বাচ্চাটা ভেতরকার অন্তস্থ, হি অর শি ক্যান ফিল এভরিথিং এনার্জেটিক্যালি। বাচ্চারা এতটাই, ওদের কানেকশন এত হাই থাকে।
তো ও ভেতরে চলে এসেছে হয়তো একটা গার্ল চাইল্ড, কিন্তু অল আর ওয়ান্টিং, পরিবারের সবাই চাইছে একটা গার্ল চাইল্ড, বয় চাইল্ড। তার মানে কি, এবার সে ওই ভেতর থেকেই না, ভেতরে এক ওই সময়ই, ভ্রূণ অবস্থাতে তারপর থেকেই তার সে একটা ভেতরে একটা আনএক্সেপ্টেন্স, ভয়ে আতঙ্কে থাকে। হ্যাঁ, আতঙ্কে থাকছে, ইয়েস, একটা সেফটি বা আমাকে নিয়ে মেরে আনএক্সেপ্টেন্স, ফেলে, আমাকে নিয়ে মেরে ফেলে। মেরে ফেলে, ইয়েস, বা আনএক্সেপ্টেবল, যে আমাকে অ্যাকসেপ্ট করবে না টোটালি, ফুললি, আমাকে ফুললি অ্যাকসেপ্ট করবে না এরা। আর এখান থেকেই আমরা দেখি, অনেককে দেখি, এগুলো আমরা অনেকে দেখবো, ওই যে সায়েন্টিস্টের মতন অনেক মেয়েরা ওই কারণে ছেলেদের মতন পোশাক পরে, ছেলেদের মতন একটু মানে পাওয়ারটাকে তারা নিয়ে আসতে চায়। কারণ কি, তাদের ফ্যামিলিতে হয়তো তারা চেয়েছিল একটা বয় চাইল্ড, অ্যান্ড সে হলো একটা গার্ল চাইল্ড। তাহলে নাও শি ইজ, সে তো জানে, তাকে কেউ বলেনি, কিন্তু সে তো ভেতর থেকে জানে, তাই সে ছেলেদের মতন হওয়ার প্রচেষ্টা করছে। আর এই প্রচেষ্টার মধ্যে দিয়েও তো আমাদের যে প্রকৃত সত্তা, সেখান থেকে আমরা দূরে চলে যাচ্ছি। আমাদের যে একটা মেয়ের মধ্যে যে ডিভাইন ফেমিনাইন অ্যাসপেক্ট, যেমন কেয়ার, লাভ, হ্যাঁ, সবকিছুকে ফেমিনাইন কিছু কোয়ালিটিস থাকে। আমাদের পুরুষদের মধ্যেও ফেমিনাইন অ্যাসপেক্ট আছে, ম্যাসকুলিন অ্যাসপেক্ট আছে, মেয়েদের মধ্যেও মাস্কুলিন অ্যাসপেক্ট আছে। এটা আনব্যালেন্স থাকে আর কি, ব্যালেন্স হয়ে যায়। ইয়েস, কিন্তু ওই মেয়েটা কি করছে, সে তো এক প্রকার ডিজোন করছে নিজের নারীত্বকে। সে এই পুরুষদের মতন হওয়ার এই জার্নিতে সে ভাবছে, বা ছোটবেলায় যখন একটা ঘটনা ঘটে গেছে অ্যাজ এ গার্ল চাইল্ড, সে হয়তো এই ধারণাটা তৈরি করলো যে শুধুমাত্র মেয়ে হওয়ার জন্য আমার সাথে এই খারাপ ঘটনাটা ঘটলো। তার মানে কি, তখন থেকেই সে তার এই নারীত্বকে ডিজোন করলো। সো লেটস বিকাম লাইক বয়েস, তাহলে একটু পাওয়ার নিজের মধ্যে নিয়ে আসি, সাকসেসফুল হই, আরো অর্জন করি, সাকসেসফুল হই। হুম। তা এইটা করতে গিয়ে সে তার যে ফেমিনাইন অ্যাসপেক্ট, নারীত্বের যে কোয়ালিটিস গুলো, সেটা ডিজোন করলো। এবং পরবর্তী সময়ে দেখা যায় সাইকোসোম্যাটিক, তো সেখান থেকেই বিভিন্ন যে গাইনোকোলজিক্যাল ইস্যুস গুলো, পিসিওএস, পিসিওডি, হরমোনাল যে ইমব্যালেন্স গুলো, এখান থেকে। তারপর ওই বিয়ের পরও স্বামী স্ত্রীর ঝগড়া লেগে যায়, কারণ ইয়েস, কোনগুলা ঠিক থাকে না। ইয়েস, তার তার মধ্যে তো মানে একটা নারীর মধ্যে কি, ওই যে বললাম, আমরা সবাই অর্ধনারীশ্বরা, আমাদের প্রত্যেকের মধ্যেই বোথ ফেমিনাইন অ্যান্ড মাস্কুলিন এনার্জি আছে। সোল তো যেটা সোল, কোনো মেলও না ফিমেলও না, ফিমেলও দুটোটা না, গুণই আছে। ইয়েস, ইয়েস, তবুও যদি বলতে হয় যে আমাদের মধ্যে দুটোর কোয়ালিটিই আছে, দুটো দুটো কোয়ালিটি আছে, কিন্তু পুরুষ মানে আমাদের মধ্যে ম্যাসকুলিন এনার্জির প্রাধান্যটা বেশি আছে, আর ডরম্যান্সি হচ্ছে ফেমিনাইনটা। আর নারীদের মধ্যে ফেমিনাইনটা জাগ্রত, মাস্কুলিনটা সুপ্ত। কিন্তু হ্যাঁ, সেই সম্পর্কে কিন্তু পত্রিজি একটা সুন্দর কথা বলেছেন, যেমন আমরা 50টা জন্ম যদি মেল বডিতে নেই, হ্যাঁ, 50টা জন্ম ফিমেলে নেই, দুটাই এক্সপিরিয়েন্স করি, শিখি, দুটাই গ্রো আপ করি। দুটাই গ্রুপ, তা এটাই তার মানে ব্যালেন্স, ব্যালেন্স। তার মানে ব্যালেন্সের জায়গায় যেটা ব্যালেন্সড ওয়েতে থাকার কথা ছিল, তো সেটা আমি এই ধরনের কন্ডিশনিং এর জন্য সে ডিজোন করলো তার নারীত্বটাকে, তাই কি না, এক প্রকার। কিন্তু এই নলেজ থাকলে তো জানবে যে কি পুরুষ কি নারী, আমি তো এটাই, আমি এখন নারী আছি তো কি আছে, কোনো একটা অন্য লাইফে হয়তো বা আমি পুরুষ হব, কিন্তু এই নলেজ তো অনেক ক্ষেত্রে থাকে না। এই লাইফেই আমরা তারা হয়তো অজান্তেই এগুলো ঘটে, কেউ কিন্তু এগুলো জেনে বুঝে করে না। সে নারী হওয়ার সুবাদে তার জীবনে একটা দুর্দশা নেমে আসলো, তখন সে অটোমেটিক্যালি সেটাকে, এই নারীত্বের কে সে ডিজোন করে। ডিজোন করা মানে ওখান থেকে সরে যাওয়া। তখন সাকসেস, মানি, ফেম, নেম, এগুলোর পেছনে হয়তো সে চললো, বা কিছু, এগুলো খারাপ কিছু না, আমি সেটা বলছি না। কিন্তু যখন অ্যাওয়ারনেসটা থাকে যে আমি কি, নাহলে কি ভেসে যায়, অ্যাওয়ারনেস থাকলে, আমি তার মানে এখানে এই মেসেজ দিচ্ছি না যে কাজ করা বা বাইরের যেগুলো সেটা খারাপ, নো, সেটা আমি বলছি না, কিন্তু অ্যাওয়ারনেসটা থাকা। নাহলে তো ওই যে বললো যে, ভাই বললো যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপের গ্যাপ, কারণ একটা একটা হাজব্যান্ড মানে একটা ম্যাসকুলিন এনার্জি, আর একটা ম্যাসকুলিন এনার্জির সাথে কিভাবে তার বন্ডিং হবে, খুব একটু অন্যরকম কথা। হ্যাঁ, মানে ওটাকে বলে টক্সিক ম্যাসকুলিনিটি। ওই ওই নারীটা যে তার ফেমিনিটিটাকে ডিজোন করলো, সে সাকসেস, নেম, ফেম এগুলোর পিছনে বেশি ছুটছে, মানে কি, তার ভেতরে একটা টক্সিক ম্যাসকুলিনিটি, সে একটা ম্যাসকুলিনিটিকে এমব্রেস করলো,
এটাকে বলছে টক্সিক ম্যাসকুলিনিটি। তা সেটা তার লাইফকে হার্ম করছে। ডিভাইন এই ইউনিয়ন। জন্যই একটা এক প্রকার দেখা যায় যারা হাজবেন্ড ওয়াইফ দুজনই চাকরি করে এর মধ্যে অধিক ক্ষেত্রে মানে রিলেশন প্রবলেম এমনকি ডাইভোর্স পর্যন্ত হচ্ছে। কারণ কারো যায় তো দুজনই ওয়ার্কিং থাকা যায় কিন্তু একটা ব্যালেন্সে থাকতে না। অ্যাওয়ারনেস অ্যান্ড ব্যালেন্স। তাহলে সেই মহিলাকেও জানতে হবে যে আমাকে আমার নারীত্বগুলোকেও যেন নার্চার করি। ঠিক আছে, 6 দিন আমি কাজ করলাম, একদিন আমি আমার নিজের শৃঙ্গার অনেক আমাদের দিদিরা মায়েরা বোনেরা আমার ইনার চাইল্ডে আসে, তারা তারা কত সাকসেসফুল, কিন্তু তারা এখন আর সাজগোজ করে না, ছেড়ে দিয়েছে। তার মানে কি, এই নিজের যে শৃঙ্গার করা এটাকে বলে সেলফ লাভ, একটু সাজা ভালো করা, মানে নারীত্বকে নার্চার করা, ঘরটা ভালো করে গোছানো, আমি বলছি তাই। তার মানে কি, তার যে ফেমিনাইন অ্যাসপেক্ট সেটাকে আমি একটু, তো সেখানে একটু জল সার দিলাম, সেটাকে একটু এম্পাওয়ার করলাম। তাহলে ব্যালেন্স, সে জানলো যে আমাকে ওই দিকটাও আমাকে দেখতে হবে, আমার ভেতরকার যে ফেমিনাইন অ্যাসপেক্ট সেটাকেও আমাকে মানে জাগিয়ে রাখতে হবে। নাহলে এই অ্যাওয়ারনেস ইজ দ্য ফার্স্ট স্টেপ। অ্যাওয়ারনেস খুব ইম্পর্টেন্ট, তাহলে সবকিছু ভালো মতন চলা যায়। ঠিক আছে ভাই, এখন তাই কি যে আমরা কিছু প্রশ্ন নিতে পারবো এখন যদি কেউ করতে চায়? আমি একটা না। ছোট মেডিটেশন করতে চেয়েছিলাম, হ্যাঁ। কিন্তু এখন তো সময় 10টা বাজে, প্রায় ও, 6 মিনিট। সময়টাও একটু হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, বা তো কিছু আমি share- সাবিত্রীতে শিলচর থেকে বলছি স্যার। না, আমার কোয়েশ্চেন ছিল যে এই যে ইনার চাইল্ডের যে পেনফুল যেটা আপনি বলছেন, জার্নি যেটা শুরু হয়, যেটা আমাদের লাইফে পড়ে ইম্প্যাক্ট পড়ে পুরো হোল লাইফ, ফিজিক্যালি, মেন্টালি, হ্যাঁ, ইমোশনালি। যার জন্য আমাদের মধ্যে রোগ টুক গুলো আসে। তো এই যে এই জার্নিটা যে একটা মানুষের, প্রত্যেক মানুষের ঘরে ঘরে দেখা যায়, আমি আমার ক্ষেত্রে বলছি, তো এইটার থেকে বেরোনোর যে আনাপানাসতি মেডিটেশনটা ঠিক আছে, কিন্তু এটার থেকেও আমরা বিয়ন্ড গিয়ে কি করে নিজেকে হিল করা যায়, এই প্রসেসটা কি আমি জানতে ছিলাম। কিন্তু আমি কোয়েশনটা যেহেতু পুট করে ফেলেছি, লিখে ফেলেছি, এই জন্য আমি জিজ্ঞেস করলাম। আপনি বলছেন যে নেক্সট একদিন এটা একটা ক্লাস নেবেন আর মেডিটেশন করে আমাদেরকে ইসে করবেন, ইয়েস, গাইড করবেন, তাহলে ইয়েস, খুব ভালো হয়। কিন্তু আপনি ইয়েস, যদি এখন কিছু একটু বলতে পারেন এই ব্যাপারে, ইয়েস। একটু আলোকপাত করতে পারেন, তাহলে খুব ভালো। একদম। এই জিনিসটা অলরেডি কিন্তু আমাদের সেলুলার লেভেলে, নার্ভের স্তরে, এটাকে বলে রেজোন্যান্স বা হুম, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, RAS। আমরা যখন এই জিনিসটা জানলাম না, তখনই আমাদের হিলিং প্রসেস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে যায়। ওই যে অ্যাওয়ারনেস, যে আমাদের যাই ঘটে থাকুক না কেন, আমরা আমাদেরকে আবার রিপ্রোগ্রামিং করতে পারি। এই যে ইনফরমেশনগুলো অন্তত, সেখান থেকেই কিন্তু আমাদের হিলিং শুরু হয়ে যায়। আনাপানাসাতির মাধ্যমে তো হয়ই, ডেফিনেটলি হয়। কিন্তু আমরা যখন এই সায়েন্সটা জানছি, যেটা আমি তখন বলার চেষ্টা করলাম, যে আমি দেখব, আমি একটু যখন একটু একা আছি তখন আমি ফিল করব আমার ভেতরে একটা অন্তর্শিশু আছে, ইনার চাইল্ড আছে। মেডিটেশনের মাধ্যমে কোনো একটা দিন একটু চলে গেলাম আমার পেছনে, আমার যখন বয়স 2 বছর ছিল, 3 বছর ছিল, 5 বছর ছিল, যাই মনে পড়ছে। প্রথমেই অত নিচের, মানে অত কম বয়সের জিনিসগুলো আসবে না, আমাদের মাইন্ড যেতে দেয় না। কিন্তু মেডিটেশনের মাধ্যমে না ভাই, সন্দীপ ভাই, ওই কয়েক মাসের ফিলিং গুলোও চলে আসে। ওটা তো ভেতর হ্যাঁ থেকে স্যার। চলে আসে। শুধু কিন্তু এই লজিক্যাল মাইন্ড দিয়ে যদি বলা হয় আমাদেরকে, এখন যদি বলে যে ছোটবেলা তুমি একটা ইনসিডেন্টের কথা বলো যেখানে তুমি খুব পেইন্ড হয়েছিল, বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলতেই পারবো না। কিন্তু বাট দেয়ার আর মেনি ইনসিডেন্টস, মেনি ট্রমাটিক ইনসিডেন্টস, মেনি। কিন্তু আমাদের লজিক্যাল মাইন্ড, ওই যে বললাম, ওই সাবকনসিয়াস লেয়ারে যেতে দিচ্ছে না, কারণ ওটা পেইনফুল লেয়ার। মানে প্যান্ডোরাস বক্স, ওটা খুলে ফেললে কি না কি চলে আসতে পারে, কি না কি বেরিয়ে আসতে পারে। আমরা হয়তো সেটাকে সেটাকে মানে ওভারওয়েলমিং হতে পারে, আমরা সেটাকে আবার কি বলবো, ভাষাটা কি হবে, আর অ্যাকসেপ্ট করতে পারবো না। হ্যাঁ হয়তো নিতে পারবো না, প্রবলেম নিতে হতে পারবো পারে। ওই কারণে আমাদের মাইন্ড কি করছে, বারবার ওটা ওটাকে ডেকে বন্ধই আনছে। করে রাখছে। কিন্তু আমরা এখন ওই যে অ্যাওয়ারনেসের মাধ্যমে যাচ্ছি, মানে সমুদ্রের নিচে নামছি, কিন্তু আমাদের সাথে ওই অ্যাওয়ারনেসটা আছে, আমরা জানি যে এখান থেকে আমি বেরিয়ে আসতে পারি। আগে মাইন্ড ভাবতেই পারতো না ওই ট্রমেটিক ইভেন্টগুলোকে, কারণ মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড তো, ও লজিক্যালি ও বোঝে না, ও ভাবে যে আমার সাথে এই জিনিসগুলো এখনো ঘটছে, তাই তো বডিতে, ওই যে বললাম, বাড়িতে ঘাম হয় অনেক সময়, পুরোনো এই কথা মনে জায়গাটা পড়ে। আমি একটা এক্সাম্পল দিয়ে
সামান্য বলতে চাই, হ্যাঁ, হ্যাঁ। যেমন প্র্যাকটিক্যাল কথাবার্তা এই ব্যাপারে যেমন অসুখ কিছু বলেছে। ধরুন আপনি এবং আপনার স্পাউস, হ্যাঁ, দুজনে একসাথে আছেন, তো দুজনের খুব ঝগড়া হয়, বেশি একটা ঝগড়া হয়, আপনার সাথে আপনার হাজবেন্ডের খুব বনাবনি হয় না, ঝগড়া হয়। তো কেন ঝগড়াটা হয়, কি সমস্যা, সেটা যদি আপনার সোল প্লেনে গিয়ে দেখেন, এইভাবে তো আমরা জানতে পারছি না। ধরুন ধরুন পাস্ট লাইফে গেলেন, যেটা আমাদের সাবকনসিয়াস, পাস্ট লাইফে গেলেন, দেখলেন আপনার হাজবেন্ড আপনাকে, হ্যাঁ, একসাথে ছিলেন কিন্তু কোনো পরকীয় সম্পর্ক ছিল বা আপনাকে মার্ডার করেছে, ওই লাইফে আপনাকে মার্ডার করেছে। এখন যদি আপনি ধ্যানে আসা মাত্রই, আজকেই জেনে, নতুন আসলেন ধ্যানে আজকেই জানলেন, বা ধ্যানে এসে পড়লো আপনার হাজবেন্ড আপনার পরাগিয়া করেছে, আপনাকে মার্ডার করেছে অতীতের লাইফে, তখন আপনি চট করে এটা অ্যাকসেপ্ট করতে পারবেন, এটা আপনি সহ্য করতে পারবেন না। আরে এরকম ছিল আমার স্বামী, আমাকে হত্যা করেছে, তখন আপনি পাগলের মতো। তো এটা আপনার যেই যে স্তরে, যেই যে স্তরে আপনার উইজডম বাড়বে, নলেজ বাড়বে, হুম। এটা অ্যাকসেপ্ট করার ক্ষমতা বাড়বে, সেই সেই লেভেলে এগুলো অটোমেটিক এক্সপ্লোর হবে এবং আপনার সেটা আহ উঠে ধরার আসবে। এবং সেটা গ্র্যাব করার ক্ষমতা চলে আসবে ধ্যানের মাধ্যমে, আপনার উইজডমের মাধ্যমে, সজ্জন সাঙ্গত্যের মাধ্যমে। সেই জন্য পাত্রটা তৈরি অশু হবে। বলে থাকেন, যখন আমরা কোনো একটা জিনিস অবজার্ভ করে ফেলি, জেনে ফেলি, মানে দ্রষ্টা হয়ে সেটা বুঝতে পারি, একবার হ্যাঁ। দেখে ফেলি, সেটা অটোমেটিক চলে হ্যাঁ, যায়। জিনিসটা আমি যতটুকু বুঝতে পারলাম একদম মোটামুটি একদম। এরকমটাই হবে। আমাদের মেডিটেশনের সেটাই হয়, আমরা দেখি যে কি ঘটেছিল সেই সময়, কি ঘটেছিল তখনকার ওই দ্রষ্টা ভাবে। আর দ্রষ্টা ভাবে তখন ওই বাচ্চাটা, আমি জাস্ট একটু সায়েন্সটাও বলার চেষ্টা করছি তার সঙ্গে, যে ব্রেনের লেভেলে কি হয়। না ছাড়া কি সাবকনসিয়াস মাইন্ড না হলে কি ওভারওয়েল, ও ভাববে যে আমার সাথে জিনিসটা এখনো ঘটছে। আমি যদি ওটাকে মানে আবার রিলিভ করি বা আবার যদি ওটাকে মনে করি, কিন্তু আমি যদি যখন অ্যাওয়ারনেসের সাথে ওখানে যাচ্ছি, তখন আমি জানছি যে এটা আমার সাথে কোনো একটা স্তরে, যে আমি এটা মেডিটেশনের মাধ্যমে ওইখানে যাচ্ছি, কিন্তু আমি তার মানে এই না যে আমি আমার সাথে ওটা ঘটছে। বোঝা যাচ্ছে? এই দুইয়ের মধ্যে একটা ফাইন লাইন আছে, একটা সূক্ষ্ম একটা। হ্যাঁ, না হলে এক্স্যাক্টলি স্যার। হঠাৎ করে যদি আমি যখন মনে করি কারো দুঃখের কথা কেউ ভাবে, তখন সে একদম ওর মধ্যে একদম মানে মানে ঘুষে যায় যেটাকে বলে আর কি, ওখান থেকে আর ওই জোনের মধ্যে ঢুকে যায়, ওটাকেই তো আমরা কেউ বলি ডিপ্রেশন, যেখান থেকে অনেকে বেরিয়ে বেরিয়ে আসতে পারে না, ওর মধ্যেই ঢুকে যায়। মানে কি, তার সাবকনসিয়াস মাইন্ড আর জানছে না যে এটা তার সাথে এখন ঘটছে। সে সে যখন ওটাকে মনে করে, সাবকনসিয়াস মাইন্ড ভাবে যে ওটা তার সাথে ঘটছে, কারণ সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে কোনো স্পেস অ্যান্ড টাইম নেই। কিন্তু আমরা এখন তো মেডিটেশনে যে যাব, পাস্টে যাব, হয়তো আবার আমার ছোটবেলাতে যাব, অ্যাওয়ারনেসের সাথে, উইথ ডিউ অ্যাওয়ারনেস, আমি জানি যে আমি আবার বেরিয়ে আসব। আ- হ্যাঁ, তখন ওই ট্রমাটিক জিনিসটা হবে না, ওই ওই কারণে, বুঝতে পারছি। তো যেটা ভাইও বললো যে তখন আমরা, যেটা বললো আমাদের লাইফে না এই ইনার চাইল্ডেরও প্রভাব থাকে, যেহেতু আমাদের প্যারেন্টিং হয়েছে এই সময়, আমরা বড় হয়েছি, এই ধারণাগুলো, এটা তো সায়েন্স, এটা তো ঘটেছে আমাদের সাথে। তা আমাদের এখনকার লাইফে যেগুলো ঘটছে, তার খানিকটা রিজন এই ইনার চাইল্ডে রাখা আছে, যে মানে আমাদের পারভারিশে, যেমনটা আমাদের প্যারেন্টিং হয়েছিল বা সমাজ থেকে যেগুলো আমরা পেয়েছি। আর আরো কিছু জিনিস সেগুলো আমাদের আগের জন্মের, আরো কিছু জিনিস আমাদের ফ্যামিলি সিস্টেম থেকে এসছে, আমাদের অ্যানসেস্টারদের থেকে এসছে, পিতামহ প্রপিতামহ থেকে এসছে, জেনেটিক্যালি হোক, এনার্জিটিক্যালি হোক। তাহলে কিন্তু এই তিনটা জিনিসের প্রভাব আমাদের লাইফের উপরে আছে। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি এখন, তো বোঝা যাচ্ছে ভাই আমি কি বলার চেষ্টা করছি, হ্যাঁ, হ্যাঁ, যে যেহেতু ফিজিক্যাল রক্ত মাংসের শরীর, আমি এই পৃথিবীতে এসেছিলাম, আমাকে ওরা এই সমাজ, এই শিক্ষা ব্যবস্থা, এটাকে তো আমরা বাইপাস করতে পারি না, তাই না? এটা তো ঘটেছে আমাদের সাথে, এটা তো রিয়ালিটি একটা। তাই এই রিয়ালিটিটার উপরে আমরা কিছুটা কাজ করতে পারি, যে এই রিয়ালিটিটার জন্য, তখনকার ঘটনা পরিস্থিতির জন্য আমার লাইফটা কিভাবে এফেক্ট হচ্ছে, তাহলে সেটাকে আমি খানিকটা রিপেয়ার করতে পারি। তারপরে আমরা দেখব পাস্ট লাইফের জিনিসগুলো আছে কিনা, যেটা ভাই বললো, যে এই রিলেশনশিপটা তাহলে কোথা থেকে আসছে। আর তারপরে আমরা দেখব ফ্যামিলি সিস্টেমে,
ফ্যামিলি সিস্টেমেও তার রিজন রাখা থাকতে পারে, যেগুলোর জন্য আমাদের এখনকার লাইফটা এফেক্ট হচ্ছে। বোঝা গেল? তাহলে আমরা গিয়ে ওই মেডিটেশনে গিয়ে ওই বাচ্চাটাকে, সেখানে যেগুলো, যদি কোনো ধরনের খারাপ কিছু ঘটে তাহলে যেইটা মিসিং, যদি সেফটি, যদি কোনো খারাপ কিছু ঘটে থাকে, কেউ হয়তো মেরেছে বা কোনো সেক্সুয়াল মলেস্টেশন বা কিছু, তাহলে সেখানে কি, সেখানকার কোনো একটা ঘটনা যখনই ঘটবে, সেখানে একটা এসেনশিয়াল নিড মিসিং ছিল। তার মানে ওই বাচ্চাটার কি সেফটি, যেটা পাওয়ার সে, তার অধিকার ছিল এই পৃথিবীতে, সে সেফ অ্যান্ড সিকিউর ফিল করেই এই পৃথিবীতে এসেছিল। অনেকে তো ইয়ে হয়ে যায়, ওটাকে কি বলে, গর্ভপাত হয়ে যায় অনেক ক্ষেত্রে, তাই কি না? তার মানে কি এই সেফটি অ্যান্ড সিকিউরিটি সে ফিল করলো না, যে এই পরিবারেতে আসাই যাবে না, ভাই যেটা বলছিল, যে তো ওরা সবাই চাইছে আমাকে হয়তো মেরে ফেলবে অনেক ক্ষেত্রে। এটার কারণ দেখা গেছে যে এই কারণে কিন্তু ওটাকে অ্যাবর্শন বলে নাকি, না অ্যাবর্শন তো যেটা নিজে থেকে করানো হয়, মিসক্যারেজ, ইয়েস মিসকে মিসক্যারেজ, দলগুলা চলে যায় আর কি। টোলগুলো চলে যায়, যে না এখানে, তার মানে কি সে সেফটি অ্যান্ড সিকিউরিটির অভাব ফিল করছে। কিন্তু তৎসত্ত্বেও যদি চলে আসে, তার ভেতরে এই সেফটি অ্যান্ড সিকিউরিটির সবসময় একটা সে ফিল করবে। আর আরেকটা কথা লাস্ট আমি বলি, এই ইনার চাইল্ডের যে পেইন না, সেগুলো ঘুরে ঘুরে এই যে সেফটি অ্যান্ড সিকিউরিটির যে অভাব হলো, সে তার জীবনে বারে বারে ওই জিনিসগুলো আসে, বারে বারে। এমন যদি অ্যানালিসিস করা যায় তার জীবন নিয়ে, যদি দেখা যায় যে ওই ঘটনাটা না নানাভাবে তার জীবনে এসছে, শুধু একবার না। এই ইনার চাইল্ডের ট্রমাগুলো আমরা যতক্ষণ না সেটাকে রিজলভ করছি, সেটা রিপিটেটিভ, মানে বারে বারে হয়, বারে বারে আসে আমাদের জীবনে, এসে আমাদেরকে দেখানোর চেষ্টা করে। ভাই এটা কি তুমি অ্যাকসেপ্ট করছো? আমাদের হ্যাঁ, অ্যাকসেপ্টেন্স, হচ্ছে তো, হচ্ছে হচ্ছে ইয়েস, হচ্ছে। রিপিটেড, সেটা অনেক রোগের যখন ক্ষেত্রেও আমরা আমরা এটা দেখব। ধরতে পারি, Yes. আইডেন্টিফাই করতে পারি, অ্যাকনলেজ করতে পারি, অ্যাকসেপ্ট হয়তো করতে পারি, একই ধরনের তবে বস, একই ধরনের সম্পর্ক, একটা সম্পর্ক থেকে বেরোচ্ছি, আবার ওই ধরনেরই সম্পর্কের মানুষের সাথে আস্তে আস্তে কানেকশন হয়ে যাচ্ছে। একজনের কাছ থেকে বিট্রেট, হয়তো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলাম, অন্য একটা মানুষ এসে আবার আমাকে ঠকিয়ে দিল। তার মানে কি, ছোটবেলায় এই ঠকার ঘটনাটা ঘটেছে, আর ওই বাচ্চাটা ওটাকেই অ্যাকসেপ্ট করে নিয়েছে, ওই এনার্জি, ওটা তো একটা এনার্জি, সেম এনার্জি অ্যাট্রাক্টস সেম এনার্জি, ওই সেম কাইন্ড অফ জিনিস। আর আমরা বলছি ভিকটিম হুড নিয়ে ঘুরে বেড়াচ্ছি, যে আমার সাথেই কেন হয় বারে বারে ঘটনাগুলো, আমার সাথেই শুধু খারাপ ঘটনাগুলো ঘটে। কিন্তু এই ততক্ষণ তো আমরা রিয়ালিটি থেকে অনেক দূরে আছি, তার মানে কি, যতক্ষণ ভিকটিম হুডে আছি। আর যখন আমরা এই রেসপন্সিবিলিটিটা নিই, এই স্পিরিচুয়ালিটি হচ্ছে এই সেলফ, এই রেসপন্সিবিলিটিটা, মানে যে দেখা, তাহলে যেমন ভাই বললো যে তার কোনো কারণ পাস্টে আছে, না খুব ছোটবেলায় কিছু একটা ঘটে আছে, এটা হচ্ছে নিজের উপরে, মাই লাইফ মাই রেসপন্সিবিলিটি। স্পিরিচুয়ালিটি মানে এই রেসপন্সিবিলিটিটা নেওয়া সেলফ গ্রোথের জন্য। আদারওয়াইজ বেশিরভাগ মানুষ সমাজে দেখবো আমরা ভিকটিমহুড, তারা এই মানুষ খারাপ, ওটা খারাপ, আমার সাথেই শুধু খারাপ হয়, তারা দে আর অ্যাওয়ে ফ্রম সেলফ অ্যাওয়েকেনিং। তাহলে অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এত থ্যাংক ইউ, সুন্দরভাবে থ্যাংক ইউ। বোঝানোর জন্য। আপনারা সবাই এসেছিলেন বলে আমি এটা বলার সুযোগ পেলাম বা একটা অপরচুনিটি পেলাম। হ্যাঁ, প্রতিবার যখন আমি এই জিনিসগুলো চর্চা করি বা বলি অন্য কাউকে, আমার ভেতরেও অনেক হিলিং হয় এই জিনিসগুলো, যে কারণ কি, বেশিরভাগ সমাজে তো এই জিনিসগুলো নিয়ে, আমি বলি এটাকে শ্যাডোই পার্ট, আলোচনাই হয় না, আলোচনাই আলোচনাই। হয় না। ওশো এগুলো নিয়ে আলোচনা করে, ওশো ইজ মাই ফেভারিট, পেছনে আমার ওশো। আমারও। হ্যাঁ, 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 কারণ এটা ওইসব। শ্যাডো, কারণ না হলে কি হয়, আমরা বেশিরভাগ আমরা স্পিরিচুয়াল, ওশো দেখো সব থেকে বেশি এই ধর্মকে হ্যামার করেছে। তাই ধর্ম কি করে, বাইপাস করে, যে আমাদের ভেতরে আসলে যেগুলো হচ্ছে সেগুলোকে না দেখে শুধু বাইরে বাইরে সেটাকে মানে রিজলভ করার করছে আর কি। ধর্ম মানে সাম্প্রতিক যে ধর্মটা, এটা হ্যাঁ, হ্যাঁ, একদম একদম ব্যবসায় চলছে ব্যবসা আর কি। চলছে, সেটা তো আমাদের নিজেদের দিকে, মানে তার সাথে কোনো এর সম্পর্কই নেই, দূর দূর তক কোনো লেনাদেনা নেই আমাদের সোল জার্নির দিকে, তাই কি না? এখনকার যা দেখি। ওইটা মানুষ চাকরি লাগবে, মন্নত মাগবে, পাঠাপুটি দিবে, হুম। ধূপবাতি দেবে, নারকেল ফাটাবে, এটাই চলছে, দেওয়া নেওয়া আর কি। ঠাকুরকে দিব, তারপরে উঠতে চাইবো। আপনারা সবাই যদি ওশোর বুক অফ চিলড্রেন বইটা পড়ি, আমরা অনেক কিছু জানতে পারবো, ওখানেও এই ইনার চাইল্ডের কথাই বলেছে বুক অফ চিলড্রেন। হ্যাঁ। পশু সবচেয়ে বড় সাইকোলজিস্ট, একদম ইয়েস, সাইকোলজি। ডেলি শুনি। ইয়েস।
আমার এই রাস্তায় আসাটাই, জার্নিটাই এইভাবে নিজেকে নিয়ে কোয়েশ্চন, আর এই খুঁজা যেটা বলে একদম। এইটাই। আর এই ওশো বা অন্য অন্য আরো ভালো ভালো এসেদের এই পড়া আর নিজেকে খুঁজে। আর আজকেও যখন আপনারা এই সাবজেক্ট গুলো তুলে ধরছেন এই মঞ্চে, আর আমি এটা পিএসএসএম এর সাথে যুক্ত হয়ে এই আনসার গুলো পেয়ে না, আমি নিজেই খুব মানে নিজেকে লাকি মনে করছি। মনে হয় ইউনিভার্স আমাকে এইদিকেই পথটা দেখিয়ে নিয়ে আসছিল। Great. আর আমাদের ওশো বা পত্রিজির জিনিসগুলো যারা গাইডেন্স পাবেন বা ফলো করবেন, মনে হয়, আমি তো মনে করি 100% নিজেকে একদম খুলে ধরে আনসার গুলো পাওয়া যায়। একদম। আর এই প্রত্যেকটা আনসারের মাধ্যমে না আমাদের যে রিয়েল সেলফ, প্রকৃত সত্তার দিকে আমরা একটু একটু করে এক ধাপ করে এগিয়ে যাই। এটাই মজার বিষয়। ইয়েস, ইয়েস। ডাউট গুলি ক্লিয়ার না হলে কিন্তু আমরা সেই পুরানো প্যাটার্নে ধারণা মান্যতাতেই আটকে থাকি। ইয়ে, ঠিক আছে তাহলে স্যার, আজকের থ্যাংক ইউ অনুষ্ঠানটা সো মাচ। এখানেই শেষ করি। শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য এইভাবেই ধন্যবাদ। থ্যাংক ইউ, যুক্ত হবেন এবং আমাদেরকে এনলাইটেন করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ শুভরাত্রি, সো মাচ। সবাইকে থ্যাংক ইউ। ধন্যবাদ।